যখন ড্রাই সিজন শুকা মরশুম শুরু হয়, সেখানে কিন্তু স্বাভাবিক জল যদি নিষ্কাশন বাধাপ্রাপ্ত যদি হয়, তাহলে দেখা যায় সেখানে মশার উপদ্রব, মানে স্ট্যাগনেন্ট ওয়াটার হলেই কিন্তু মশার উপদ্রব হয়। এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ প্রোগ্রাম এর আওতায় সেখানে বলা হয়েছে বৃষ্টিপাতের সময় মশার প্রজনন বৃদ্ধি পায়, এবং তার কারণ হচ্ছে বৃষ্টির জল যেমনি পড়ে সেখানে, তো যেখানে ডরমেন্ট স্টেজে থাকে যে ডিমগুলো থাকে মশা, সেইগুলো কিন্তু অটোমেটিক্যালি ফুটে, মানে মশা হয়, এবং সেটাকে গনোট্রপিক সাইকেলে সময়ে আরো আবার একটু ছোট হয়ে যায়। আরেকটা গনোট্রপিক সাইকেল সম্পর্কে আমরা যদি জানি, সেটা হচ্ছে একটা জৈবিক চক্র, যা মশার রক্ত খাওয়ার থেকে ডিম্বাণু বিকাশের সময়, মানে গনোট্রপিক সাইকেল যদি, এর উপদ্রব আমরা সবাই ভুক্তভোগী। এবং বেশিরভাগ আগরতলা শহরে এখন কিন্তু আমরা স্মার্ট সিটির কারণে অনেকগুলো কাভার ট্রেন দিচ্ছি, কিন্তু সব জায়গায় তো কাভার ট্রেন দেওয়া সম্ভব নয়। তাছাড়া আমরা বর্ডার এরিয়াতে সব মশা কিন্তু যে কোনো জায়গাতে বাংলাদেশ থেকেও চলে আসতে পারে। আমি গেছে একজন আমাকে বলছিলেন প্রায় 1-2 কিলোমিটার আরামসে আসতে পারে, আমি জানি না আরো বেশি হতে পারে। কোন জায়গায় গিয়ে মশাকে আটকানো যাবে ভেরি ডিফিকাল্ট। এবং বড় বড় শহরও আগে আমরা দেখেছি, আগে ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় গেলে আমরা ভাবতাম যে আর এখানে কি মশা নাই, কিন্তু এখন সর্বত্রই দেখি মশা আছে। তো আমাদের কাছে আমরা কি করবো, কতগুলো পদক্ষেপ, আমাদের কি কি পদক্ষেপ আমরা নিয়েছি? নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা, রাস্তা পরিষ্কার রাখা, বাজারগুলো যে আছে সেগুলো পরিষ্কার রাখা, এবং প্রত্যেকটি যে আরবান লোকাল বডি গুলো আছে সেগুলো ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখা। যেহেতু ওপেন, বেশিরভাগ জায়গায় তো ওপেন ছিল, এখন না আমাদের এখানে এখন মানে কাভার ড্রেন হচ্ছে। আগরতলায় এএমসিকে এর জন্য 2024-25 এবং 2025-26 অর্থবর্ষে প্রায় 10 কোটি টাকা কিন্তু এর জন্য দেওয়া হয়েছে, শুধু এই পরিষ্কারের জন্য, এই মশার সংক্রমণ থেকে বাঁচার জন্য। আমি জানি না, এর মধ্যে আমি দেখলাম যে যখন এই ট্রেনগুলো হচ্ছে অনেকটা কম, স্টার্টিং এ তো দেখলাম যে অনেকটা কমেছে, কিন্তু আবার এটা যখন স্টাডি করলাম আমরা দেখলাম যে আসলে বৃষ্টি পড়লে সেটা ইভেন যে আমাদের বড় আমরা জলেরও দরকার, পুকুর জল দরকার, পন্ড দরকার, সেখানে আমি একটা বের করলাম, সেখানে কি বলছে, ব্রিডিং এনভায়রনমেন্ট, মসকিটোস থ্রাইভ ইন স্ট্যাগনেন্ট ওয়াটার সারফেস। পুকুরের জল কিন্তু ফ্লোয়িং ওয়াটার না। তো আমাদের আগরতলা এবং ত্রিপুরার সব জায়গার মধ্যে মানে অমৃত সরোবর থেকে আরম্ভ করে আমরা প্রচুর ট্যাঙ্ক আছে কিন্তু। While some mosquitoes like Aedes prefer clean water in smaller containers, যেটা কন্টেনারও আছে, আবার তারা ন্যাচারাল ওয়াটার বডিজ লাইক পন্ডস, আপনার বাড়ির সামনে যেমন লেক আছে সেখানেও কিন্তু মশার উপদ্রব বিরাট জায়গা, তো এইগুলো তো বন্ধ করতে পারবেন না। Marshes and large open tanks. The life cycle consists of 4 stages. একটা হচ্ছে egg, larva, puppy and adult. তারপরে eggs are laid on near the water surface, hatching into larvae, often called wrigglers, that breathe through a siphon, making steam. Open water idle. Open water sources like diggies-এর কথাও বলছে, আর potential breeding grounds for species that carry malaria and dengue. এখন প্রিভেনশনের জন্য আমরা তো প্রিভেনশনই করতে পারবো। তো এই যে চারিদিকে যে মশার যে উপদ্রব, এগুলো কিন্তু একটা বিরাট। আরেকটা জিনিস আমি দেখলাম যে আমাদের যে এই কালা পানির যে জলটা যায়, সেটারও কিন্তু আমরা চাইছি, এখানে মেয়র সাহেবরা আছেন, আমি নিজেও সেখানে গেছি, এখানেও কিন্তু বেশ বড় ওপেন ড্রেন, এবং বাংলাদেশের যে ওই পারে তারা যে আমরা যে জলটা পরিশ্রিত করে ওখানে পাঠাচ্ছি, তারপরেও ওখানে কিন্তু স্ট্যাগনেন্ট। ওরা এর জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে কথাবার্তা চলছে, ওরা আটকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং ওরা বলছে যে এই জলটা যে যায় এই আখাউড়া যে এরিয়াটা, সেখানে প্রচুর মানুষের মানে ওদের স্কিন ডিজিজ হচ্ছে। তো এটা নিয়ে আমরা বললাম যে আমরা পরিশ্রিত যে জল, পরিশ্রিত মানে
জলটাকে আমরা পিউরিফাই করে আমরা পাঠাবো। তার জন্য অলরেডি সেখানে বসানো হয়েছে। তো আরো বলছে এটাতে হবে না, আরো বড় কিছু লাগাবে, তার জন্য অলরেডি কথাও চলছে। তো মশা ও মশার যে ডিম নাশক, এন্টি লার্ভা ওষুধ দিয়ে বাজারে, হাসপাতালে, রাস্তাঘাটে স্প্রে করা মশার লার্ভা নাশক যে ওষুধ হিসাবে টেমিফস সুপার 1000 লার্ভিসাইড ইত্যাদি স্প্রে মেশিনের মাধ্যমে দেওয়া হয়। ফগিং মেশিনে টেকনিক্যাল যে মেলাথিয়ন ওষুধ ব্যবহার করে যে পূর্ণাঙ্গ, যেটা বললাম একদম অ্যাডাল্ট মশা, তাকে অকেজো করার একটা প্রচেষ্টা এর মাধ্যমে করা হয়। এখানে পুরো যে এলাকা আছে সেখানে পাবলিক হেলথ স্ট্যান্ডিং কমিটি গঠিত আছে, যারা মাঝে মাঝে এই বিষয়টা পর্যবেক্ষণ করে এবং সময়ে সময়ে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা ওনারা নেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরও মশা থেকে রক্ষা পেতে ওষুধযুক্ত মশারি আছে, তার সাথে ওষুধযুক্ত মশারি বিতরণ করে থাকে। স্বাস্থ্য বিভাগের সহায়তায় জন সচেতনতা যাতে আরো অ্যাওয়ারনেস বাড়ে তার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্ট্যাগনেন্ট ওয়াটার যাতে কমানো যায় বাড়ি ঘরে। তো স্ট্যাগনেন্ট ওয়াটার একটা তো আছে, কিন্তু আমি যেটা বললাম, আমি একটা রিপোর্ট আমি আপনার সামনে যেটা বললাম, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। এর জন্য আমাদের এখানে এই যে পুকুরও থাকবে, পন্স থাকবে, ট্যাঙ্কও থাকবে, এগুলোকে আবার ওখানে যদি আপনার এই স্প্রে করেন এইসব জিনিস, এগুলো তো আপনার শরীরের জন্য সমস্যা। এখানে স্প্রে করলেও মুশকিল, কোনো কারণে যদি স্কিন ডিজিজ হয় বা অন্য কিছু হতে পারে। তো এটা তো এখানে তো এই ওষুধটা দেওয়া যাবে না, ড্রেনে দেওয়া যাবে। তো যে সকল জায়গায় জলের স্থিরতা থাকে সেখানে আমাদের সবসময় বলতে হবে, আমাদের অ্যাওয়ারনেস চলছে, লিফলেটও বিতরণ হয় যাতে স্ট্যাগনেন্ট ওয়াটার কোথাও বাড়ি ঘরে না থাকে, বাজারে না থাকে। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প যেটা আছে, এখানে ড্রেন, পুকুর, রাস্তা এবং বাজার নিয়মিত যদি পরিষ্কার রাখা যায় এবং শহর এলাকায় বিশেষ করে যেখানে জঙ্গল এবং ইত্যাদি পরিষ্কার রাখতে পারলে অনেকটা মশার উপদ্রব থেকে আমরা বাঁচতে পারি, এবং সেটাও করানোর জন্য আমাদের দপ্তর থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে সেই কাজটা কিন্তু করছে। এছাড়া মশা প্রজননের নিয়ন্ত্রণে নালাগুলো আছে, ছোট ছোট যে নালা, সেখানে গাম্বুসিয়া মাছ সেখানে কিন্তু ছাড়া হচ্ছে। আপনারা কিন্তু অনেক সময় দেখেন। তো গাম্বুসিয়া মাছ একটি ছোট আকারের মাছ, যেটা মশার উপর এক ধরনের অত্যন্ত এটা কিন্তু জৈবিক নিয়ন্ত্রণ, তার যে ডেভেলপমেন্ট মশাটা সেটাকে বন্ধ করে দেয়। এবং প্রতিটি গাম্বুসিয়া মাছ একদিনে 100 থেকে 300 লার্ভা খাদ্য হিসাবে গ্রহণ করে, খেয়ে ফেলে ওটাকে। ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে এই মাছগুলো ছাড়া হয়। শহরগুলোতে প্রধানত উন্মুক্ত ড্রেন ও নালা দিয়ে জল নিষ্কাশন হয়। এই উন্মুক্ত ড্রেন মশা প্রজনের জন্য একটা বিরাট আদর্শ স্থান। এর জন্য প্রতিনিয়ত শহরের ড্রেনগুলো কভার ড্রেনে পরিণত করার জন্য আমি যেটা বললাম উদ্যোগ নেওয়া হয়েছে। এডিবি ফান্ড থেকে আমরা যে প্রজেক্ট পেয়েছি তার মধ্যে কভার ড্রেন করছি। এখানে ওয়ার্ড সেক্রেটারি, স্যানিটারি ইন্সপেক্টর ও অফিসারদের মাধ্যমে কাজের নজরদারি আরো যাতে বাড়ে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মশার উপদ্রব সম্পর্কে সাধারণ জনগণকে ঘরে মশারি ছাড়া না ঘুমালেই ভালো। মশারি অনেক সময় আছে আমরা মনে করি যে আমার সব গুড নাইট লাগিয়ে দিলাম বা কয়েল জ্বালিয়ে দিলাম মশারি। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, একদম কোনো নোট শুড নট টেক এনি রিস্ক। এই যে মশার কয়েল থেকেও বা মশার যে এগুলো আছে আমাদের, যে এতে কিন্তু শরীরের জন্য ক্ষতি হয়। তো আমার মনে হয় যে মশারি যদি আমরা টাঙাই, আর যেখানে মশা না আসার জন্য ঘরের যার যার ক্ষমতা আছে, দরজাটা জানালাটা এখন তো আগের মতো চুরেরও পুত্র আছে, বেশি দরজা জানালা খুলে রাখবো বিপদ। তো ওইভাবে নিজের উপরও অনেক সময় আমাদের সেই যদি আমরা কিছু কাজ করি তাহলে সেটা সম্ভব। সাপ্লিমেন্টারি স্যার, আমরা দীর্ঘদিন যাবৎ মশাবাহিত যে রোগ ম্যালেরিয়া দেখে এসছি। গত 3 বছর যাবৎ ডেঙ্গুরও প্রভাব আছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। আর আগরতলাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে স্প্রে করা বা আপনার লার্ভা নষ্ট করার জন্য যে আপনার কিং ফগ দেওয়া হয় স্মোক হিসাবে ডিজেলের সঙ্গে, আর
আপনার বাইলার লার্ভা, এটা একটা পাউডার জলের সঙ্গে মিশিয়ে এটা দেওয়া হয় জলের মধ্যে, লার্ভা যাতে নষ্ট হয়, যাতে মশার রূপান্তরিত না হতে পারে। তাইলে আমি বলবো আপনি যেটা বলেছেন সত্যি ঠিকই আছে, কিন্তু একটা কথা হলো ড্রেনগুলি কাভার ড্রেন, এগুলি পরিষ্কার আপনি করার কথা বলেছেন, তবে কাভার ড্রেন যেখানে আছে সেখানে এই যে পাউডার দিয়ে লার্ভা নষ্ট করার কি ব্যবস্থা আছে, এগুলি পরিষ্কার করে এখানে শহরে ম্যাক্সিমাম কাভার ড্রেন এগুলিতে আপনার এই পাউডার মিশ্রিত জল, মিশ্রিত পাউডার দিয়ে লার্ভা নষ্ট করার ব্যবস্থা আছে কি? সাপ্লিমেন্টারি স্যার, আমরা স্যার আগে লক্ষ্য করতাম এই মশাকে মশামুক্ত করার জন্য ডিডিটি স্প্রে এটা প্রত্যেক এলাকাতে করা হতো, কিন্তু এই যে আমাদের স্টেট ভিত্তিক যে টিম সেটা 212টি ছিল, কিন্তু পরবর্তী সময়ে তা কমিয়ে 106টি করা হয়েছে। আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যেও সেটা আর এখন হচ্ছে না, আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবং পাশাপাশি তাদের যে হাজিরা সেটা 183 টাকা, সেই জায়গার মধ্যে তাদের দৈনিক হাজিরা বৃদ্ধি করা হবে কিনা এবং সময় মতো সমস্ত এলাকার মধ্যে ডিটিটি পরিষেবা দেওয়া হবে কিনা সেটাই প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়গুলো পরবর্তী সময়, ট্রেন কিন্তু এখনো মানে অনেক জায়গায় পুরো হয়নি, কিন্তু কমপ্লিট হয়নি এখন। যখন সম্পূর্ণ হবে, যেভাবে যে মাছ ছাড়া বা আপনি যেটা বললেন সেগুলো কিন্তু ওই সিস্টেম আছে, ওইগুলো ভিতরে দেওয়ার সব সিস্টেম কিন্তু একটা ডিসিশন নেওয়া হবে এবং সেটা করতেই হবে, যাতে করে ওখানে মশার যে প্রজনন সেটা যাতে বন্ধ করা যায়। এগুলো করবে, এর মধ্যে নিশ্চিন্ত থাকবে। টোটাল এটা তো জল কিভাবে নিষ্কাশন, এখানে তো ময়লাও তো জমবে না, তো ময়লা জমা প্লাস ওইখানে যে এন্টি লার্ভা দেওয়া বা এই যে মাছ দেওয়া যেগুলো মশাকে খেয়ে ফেলবে, তো বা ডিমগুলো খেয়ে ফেলবে, এগুলো নিশ্চয়ই আমরা করবো, এগুলো তো নিশ্চয় করতেও হবে। কিন্তু একটাই সুবিধা যে এই এখান থেকে কিন্তু উপরে আসার সুযোগটা কিন্তু কম, মানে যখন কাভার ড্রেন থাকবে সেখানে কিন্তু আসার কম অবস্থাটা কম থাকবে, সেখানে তো বন্ধ থাকবে, সেখানে তো ঢাকনা থাকবে। আর লেবারের যে বিষয় আপনি মাননীয় বিধায়ক বলেছেন, আমার এই বিষয়ে কোনো এখন পর্যন্ত আমার কাছে কোনো এখন ইনফরমেশন নেই, এবং আমি কি করে বলবো যে তাদের বেতন এত বাড়িয়ে দিতে হবে। এটা পরবর্তী সময় আপনি যদি কোশ্চেন করেন, কোশ্চেন আমি মানে আনসার নিয়ে তারপরে বলবো। স্যার ধন্যবাদ। স্যার একটু জাস্ট, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 13 মিনিট ধরে এই তথ্য দিয়েছেন, তার মধ্যে বেশিরভাগ যেন অসহায়ত্ব এটাই প্রকাশ পেয়েছে, যে মূলত মশার ডিম পাড়া এই লার্ভা ডিম ফুটেও হয় কেন? স্ট্যাগন্যান্ট ওয়াটারের জন্য। এখানে আগরতলা শহর বেশি মানে সবচেয়ে বেশি এই ব্যাপারে নাগরিকরা আক্রান্ত মশা। এই মেয়র সাহেব বসে আছেন, কেন আগরতলাতে হচ্ছে ইদানিংকালে? হ্যাঁ, স্মার্ট সিটিদের জন্য ড্রেন হচ্ছে, কিন্তু যে ড্রেনের কাজ 1 মাসে শেষ হওয়ার কথা, মাসের পর মাস এগুলো পড়ে থাকছে, রানিং ওয়াটার আসছে না। এটাই মূল কারণ। আমি স্পেসিফিক মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এই মিউনিসিপ্যালিটি, এই কর্পোরেশন, আপনার এই আরবান ইতে তাদেরকে নির্দেশিকা দেবেন কিনা দ্রুত। এতে কি হবে, সামনে বর্ষা আসছে, আগরতলা শহর এমনিতেই কয়েক মাসে ডুবছে, আরো ডুববে। তার সাথে আরেকটা সত্য কথা আজকে প্রকাশ করে দিয়েছেন, চোরের উপদ্রব। হ্যাঁ, এটা অন্যরা জিজ্ঞেস না করতে আপনি স্বীকার করলেন যে উপদ্রব বাড়ছে। যাই হোক,
আমরা প্রশ্ন করিনি, কেউ আপনি বলেছেন। কাজে এই ক্ষেত্রেতে মেয়র সাহেব বসে আছেন, এই নির্দেশিকা সারা রাজ্যের মানুষ জানুক, দেবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম মাননীয় এলওপি সাহেব কবে মানে কিছু কি একটা বলতে হবে, মানে নেগেটিভ যদি না বলা হয়। কালকেও আমার নৈতিকতা নিয়ে উনি বলেছেন কোন জায়গায়, মানে কিছু একটা থাকলে এটাকে কিভাবে নৈতিকতা আর অনৈতিকতা। তা আমি ভাবছিলাম, আমি এত সুন্দর করে আপনাকে প্লেস করলাম, এর মধ্যে আপনি বললেন যে আমরা অসহায়ত্বের কথা। এখানে অসহায়ত্বের কথাটা তাহলে সত্য কথা বলবো না? এই বিধানসভার পবিত্র বিধানসভা, যার সত্যটা কিনা অসহায়ত্বের কথা কি? আপনাদের সময় মশা ছিল না? না আপনাদের সময় মশা ছিল না নাকি? কি অবস্থা! আর চোর কি আজকে থেকে নাকি? চোর ডাকাত এগুলো তো রাজার আমল থেকে সবসময় ছিল। আপনি যেটা আমি বললাম যে কাজেই আমার যেটা সত্য কথাটা এখানে বলা উচিত আমি মনে করি। আমি বলছি যে আমাদের তরফ থেকে আমরা কি কি করছি সেই বিষয়টা আমি বললাম। এই কারণে মশা হয় এটা আমাদের জানা দরকার। এটা কিন্তু একাডেমিক বিষয়ও, কিন্তু এই গম্বুসিয়ার থেকে আরম্ভ করে এগুলো যদি আমরা না জানি তো সবসময় এগুলো আরে মশার জন্য থাকতে পারি না। এই যখনই কোথাও বসবেন হঠাৎ করে মশা, এই আগরতলা শহরের কি অবস্থা, এই থাপ্পড় কিন্তু আজকের থেকে হচ্ছে না নিজের গায়ে। আর এইভাবে মারা এটা কিন্তু যুগ যুগ ধরে চলছে এবং সেটা আগামী দিনে চলবে। আপনারা আসলেও একই অবস্থা হবে, আমরাও এখান থেকে কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবো। পরবর্তী কোশ্চেন অনারেবল মেম্বার গোপাল চন্দ্র রায়ের। আগেরটা ছিল **1, এখন হচ্ছে *1, মানে স্টার। Mr. Speaker, sir, my start question number 1313. মাননীয় স্পিকার স্যার, বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় যে প্রশ্ন করেছেন কোশ্চেন নাম্বার 13, প্রথম প্রশ্ন, বর্তমানে রাজ্যের কলেজগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা কত? উত্তর, বর্তমানে রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা 306টি। দ্বিতীয় প্রশ্ন, উক্ত স্থায়ী শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, উচ্চশিক্ষা দপ্তর উপরে উল্লেখিত শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। পর্যায়ক্রমে শূন্য পদগুলি পূরণ করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, এই শূন্য পদগুলি কতদিন যাবৎ ভ্যাকেন্ট এবং উনি বলছেন যে চেষ্টা করা হচ্ছে, উচ্চশিক্ষা দপ্তর নিচ্ছেন। যেমন নিতে গেলে স্যার, যেমন আমাদের টিপিএসসি, এটা তো ভঙ্গুর। একজন চেয়ারম্যান ছিলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি এই করে বহিরাজ্যের উনি চলে গেছেন, এখন নতুন দেওয়া হয়েছে। আচ্ছা, কলেজে আপনার প্রশ্নের উপর প্রশ্নটাই বলছি, উনি তো বলেছেন উচ্চশিক্ষা দপ্তর ব্যবস্থা নিচ্ছেন। এখন নিচ্ছেন যে স্যার আপনাদের ইনফ্রাস্ট্রাকচারে আপনার গাড়ি ইঞ্জিনই খারাপ, আমি কি করব? আমি বলছি যে মাননীয় মন্ত্রী জানাবেন কিনা যে কতদিন যাবত এই 306টা পোস্ট ভ্যাকেন্ট আছে এবং কবে নাগাদ এগুলি নেওয়া হবে, প্রস্তুতি শুরু করবে। আমি একটু যুক্ত করে দিচ্ছি, একটু একসাথে দিলে ভালো হবে। স্যার, এই গত 30/8/2019 মাননীয় সদস্য তখন বিধায়ক ছিলেন, তার একটা প্রশ্ন ছিল তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে, রাজ্যের কোন কোন মহাবিদ্যালয়ে কতজন করে অধ্যাপক থাকা আবশ্যক? উত্তর ছিল, রাজ্য সরকারের অধীন উচ্চশিক্ষা দপ্তরের 22টি মহাবিদ্যালয় বা সাধারণ ডিগ্রি কলেজে ইউজিসি নর্ম অর্থাৎ 1:30 সেই হিসাবে স্টুডেন্টস টিচার রেশিও অনুসারে 1390 জন সহকারী অধ্যাপক থাকা প্রয়োজন। এখন এই যে 306টা যে আপনি বলেছেন এই ভ্যাকান্সি, এটা কি 1:30 বর্তমান স্টুডেন্টস ব্যাংকের ধরে কিনা না আগের সেই হিসাব করে? মাননীয়
শ্রী গোপাল চন্দ্র রায় যে প্রশ্ন করেছেন তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে কিছু তথ্য আমি দিতে চাই। যে বর্তমানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ডিগ্রি কলেজগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা যেটা বললাম 306, তার মধ্যে সাধারণ ডিগ্রি কলেজে আছে 234টি, প্রফেশনাল কলেজে আছে 26টি এবং টেকনিক্যাল ডিগ্রি কলেজে আছে 46টি। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজের জন্য অনুমোদিত সরকারি অধ্যাপকের পদের সংখ্যা 683টি, তার মধ্যে মোট 449 জন শিক্ষক শিক্ষিকা বর্তমানে কর্মরত আছেন। সাধারণ ডিগ্রি কলেজগুলোতে 234টি সরকারি শিক্ষকের পদ খালি রয়েছে। নিয়মিত অধ্যাপকের ঘাটতি পূরণের জন্য উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যেই লোকসেবা আয়োগ টিপিএসসি 201টি সহকারী অধ্যাপকের শূন্যপদ পূরণের জন্য অনুরোধ জানিয়েছে, যেটা ওনাদের প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে এসটিদের 24টি, এসটিদের 90টি এবং ইউআরদের 87টি পদ রয়েছে। ত্রিপুরা লোকসভা আয়োগের মাধ্যমে বর্তমানে এই চয়ন প্রক্রিয়া চলছে। রাজ্যের প্রফেশনাল কলেজে শূন্য পদগুলো পূরণের পূর্বে নিয়োগ বিধিমালা অর্থাৎ আর সংশোধনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপকের নিয়োগ বিধিমালা আর সংশোধনের পর ইতিমধ্যেই 5টি শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদন চাওয়া হয়েছে। নিয়োগ বিধিমালা রিক্রুটমেন্ট রুলস সংশোধনের পর প্রফেশনাল কলেজে অবশিষ্ট শূন্য পদগুলি পূরণের জন্য দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া রাজ্যের সরকারি টেকনিক্যাল ডিগ্রি কলেজে শিক্ষক পদে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনুমোদিত পদের সংখ্যা 104টি। এর মধ্যে কর্মরত রয়েছেন 58 জন শিক্ষক। কর্মরত 58 জন শিক্ষকের মধ্যে 6 জন অধ্যাপক পদোন্নতির মাধ্যমে, 46 জন সহযোগী অধ্যাপক পদোন্নতির মাধ্যমে এবং 11 জন সহকারী অধ্যাপক অধ্যাপিকা কর্মরত রয়েছেন। বর্তমানে সরকারি টেকনিক্যাল ডিগ্রি কলেজে মোট 46টি শূন্য পদ রয়েছে। এখানে উল্লেখনীয় যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি ত্রিপুরা সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়ে অলরেডি কালকে বিল পাস হয়ে রূপান্তরিত হয়েছে, মানে হতে চলছে, বিল পাস গতকালকে হয়েছে। তাই এর মানব সম্পদ সশক্তিকরণের লক্ষ্যে সরকার কারিগরি বিশ্ববিদ্যালয়ে আইন মোতাবেক অবশিষ্ট শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে। এখানে উল্লেখনীয় যে রাজ্যের অর্থ দপ্তর উচ্চশিক্ষা দপ্তরকে সরকারি ডিগ্রি কলেজগুলোর জন্য নতুন আরো 200টি সহকারী অধ্যাপকের পদ সৃষ্টির জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে। ওখানে 201, এখানে আরো 200টি, তো 401টি। এই সংক্রান্ত বিভাগীয় সংশ্লিষ্ট কাজকর্ম জারি রয়েছে পরবর্তী 200টি পদ নিয়োগের জন্য। বর্তমান শিক্ষা বর্ষে ছাত্রছাত্রী পঠন পাঠনের সুবিধার্থে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে, প্রফেশনাল কলেজ এবং টেকনিক্যাল কলেজ ইনস্টিটিউটগুলিতে মোট 732 জন অতিথি অধ্যাপকও নিয়োগ করা হয়েছে। উনি যে বলেছেন যে কবে থেকে, এগুলো পর্যায়ক্রমে হয়ে থাকে। বিভিন্ন সময়ে উচ্চশিক্ষামন্ত্রী সহ বিভিন্ন প্রফেসররা বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইও করে থাকেন। একটা বিভিন্ন কারণে হয়, কেউ যদি মৃত্যুবরণ করেন এর জন্য হয়, বা পদোন্নতির জন্য হয়, কিংবা বিভিন্ন জায়গায় অনেক সময় তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা বেটার ইয়ের জন্য অ্যাপ্লাইও করে। তো সেই অনুমতিও সেখানে দিতে হয়।
যে কখনো কখনো এর জন্য খালি হয়। তৃতীয়ত হচ্ছে আমাদের সরকার আসার পর বিভিন্ন ধরনের এক্সামের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া যেটা হচ্ছে, আগে তো মুখ দেখে হতো, পার্টি দেখে হতো, নেতাদের আত্মীয় স্বজন দেখে হতো, এখন তার এসব হচ্ছে না। ফলে বিভিন্ন আমাদের অধ্যাপক এবং গ্রুপ সি গ্রুপ ডিরাও তারা বিভিন্ন ধরনের পরীক্ষা অংশগ্রহণ করে এবং সেখানে উত্তীর্ণ হয়ে বেটার তো কিন্তু যান। পয়েন্ট অফ অর্ডার মাননীয় মন্ত্রী বলুন স্যার, কোন বছরে, কোন একাডেমিক ইয়ারে, কোন কলেজে, কোন ব্যাচে, কোন অধ্যাপক মুখ চেয়ে পার্টি অফিসে স্লিপ নিয়ে হয়েছে একটা স্যার তথ্য দিন এখানে, নতুবা তিনি ক্ষমা চান। বলতে হবে, এখানে বলে দিয়েছেন যে না তখন অধ্যাপক নিয়োগ হতো সব মুখ চেয়ে আত্মীয় স্বজন, কোন ইয়ারে কোন কলেজে কে, যদি সে তথ্য থাকে এখানে বলুন। রামকৃষ্ণ পরমহংসদেবের একটা গল্প আছে, গল্পের লাস্ট লাইন হচ্ছে চোর 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 ধর ধর ধর, চোরের দাড়িতে দেখি এক গোছা খড়। আমি উত্তর দিচ্ছি। তো সেই কারণে আমি যে যে কারণগুলো বললাম, কিন্তু সেগুলো আমরা বর্তমানে যে জাতীয় শিক্ষানীতি আছে তারও কিছু গাইডলাইন আছে, ইউজিসির রুলস মেনে যত ধরনের শিক্ষক অধ্যাপক দরকার সেটা মেনেই আমরা সেখানে পঠন পাঠনের সেটা আমরা প্রক্রিয়াতে রাখছি। বর্তমানে আমি সেটা বললাম, যেটা আমার কাছে এসছে যে টিপিএসসির যে চেয়ারম্যান জয়েন করেছেন, তার মাধ্যমে চয়ন প্রক্রিয়া এখন এটা চলছে। দ্বিতীয় প্রশ্ন আমাদের মাননীয় জিতেন বাবু যেটা রেখেছেন, কালকে উনি বাজেট ভাষণের মধ্যে বলেছেন যে ইউজিসির রুলস অনুসারে 60:1 এই রেশিওতে ছাত্র শিক্ষক সেটা থাকা উচিত। আমি ওনাকে বলেছিলাম যে আপনি কোথা থেকে সেই তথ্যটা পেয়েছেন সেটা আমাকে একটু লে করার জন্য। আজকে সকাল অবধি আমি সেটা, এখনো অবধি আমি সেটা ওনার কাছ থেকে আমি পাইনি। তথ্য আমার কাছেও আছে, ইউজিসি এই ধরনের 60:1 এই ধরনের রেশিও ইউজিসি নেই। 60 আমি বলছি শুনে নিন, আমার কাছেও আছে ইউজিসির রুলস, আমি নিয়ে এসেছি। আমি বলেন কমপ্লিট করেনি, ইউজিসি যে রুলস আছে সেটা হচ্ছে ক্লাসরুমের শুনুন না কথাটা কি আসছে। ইউজিসি রুলস হচ্ছে ক্লাসরুমের ক্ষেত্রে কোন ক্লাসে যাতে 60:1 এই প্যারামিটার যাতে প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে সেটা মেনটেন করা হয়। এটা ইউজিসি রুলসে আমার কাছে যে রুলস আছে 7.2 পয়েন্ট নাম্বারে সেটা উল্লেখ আছে। বাকি 30:1 যেটা বলছেন সেটা এআইসিটির ক্ষেত্রে আছে, প্রফেশনাল কিংবা টেকনিক্যালের ক্ষেত্রে আলাদা আলাদা নর্মস আছে। তো সুতরাং এই ধরনের অসত্য তথ্য পরিবেশন করে বিভ্রান্ত করবেন না, এটা আপনাদের যেটা ধর্ম। স্যার আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি, মাননীয় মন্ত্রী বলেছেন 306টি শিক্ষকদের শূন্য পদ। দুইটা প্রশ্নের মধ্যেই আধা ঘন্টা চলে গেছে, একটু লক্ষ্য রাখবেন। আমরা খুব ছোট্ট স্পেসিফিক আমি বলি, এটা কি ভিজিটিং, যারা ভিজিটিং লেকচারার, গেস্ট লেকচারার তাদের বাদ দিয়ে নাকি তাদের সহ? তাদেরকে বাদ দিয়ে। তাদেরকে বাদ দিয়ে।
তো টোটাল ভিজিটিং না টোটাল না বলেননি যারা সংখ্যা আপনি বলুন গ্যাস গ্যাস পরিপূরকে গ্যাস 732 জন বলেছি, আপনি শুনে 732 জন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্বল্পতা যদি 306 জন থাকে, তাহলে ভিজিটিং কিংবা গেস্ট লেকচারার 700 কেন হবে? আমার শূন্য পদ যদি 306 হয়ে থাকে, তাহলে গেস্ট লেকচারার ভিজিটিং যারা করে তাদের সংখ্যাটা 700 কেন হবে? আর ইউ নট কন্ট্রাডিক্টিং ইউর আনসার? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 306 যদি থেকে থাকে শূন্য পদ, 201টা অলরেডি আপনি বলেছেন টিপিএসসির কাছে আপনি দিয়ে দিয়েছেন অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, আরো বলছেন 200 পাইপলাইনে রয়েছে, তাহলে 401 জন, ভ্যাকেন্সি হচ্ছে 306 জন। ওয়াই? না না, আপনি তো টোটাল বলছেন 306 জন। 306 বলে আপনি উত্তর দিচ্ছেন যে 200 অলরেডি টিপিএসসির কাছে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট হবে, আরো 200 জন্য আপনি প্রক্রিয়া চলছে, তার মানে 201 প্লাস 200 401, ভ্যাকেন্সি হচ্ছে 306। ওয়াও! না, আমার 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 যে সাপ্লিমেন্টারি এটা হচ্ছে এই যে শূন্য পদ, এটা কিন্তু ভিজিটিং প্রফেশনকে কাজে আছে বলেই তারপরে কিন্তু শূন্য পদটা ঠিক করেছে। নাম্বার 1। নাম্বার 2, এই যে ভিজিটিং যারা গেস্ট লেকচারার হিসাবে যায়, তাদের যে অ্যাবজর্পশন করেন ইউজিসি রুলস মেনে করেন? অবশ্যই না। হিয়ার লাইজ দ্য প্রবলেম। ইউজিসি ক্যাটাগরি স্টেটস নেট, সেট, পিএইচডি ছাড়া আপনার ভিজিটিং কিংবা গেস্ট লেকচারার নিয়োগ চলবে না। ইন মেনি কেসেস মাস্টার ডিগ্রি হোল্ডার যারা আছেন তাদেরকে আপনারা নিয়োগ করছেন, ভায়োলেটিং দ্য ইউজিসি গাইডলাইন। দ্যাট শুড নট। আর আপনি যে এই যে টিপিএসসির কাছে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা করেছেন, যে রিক্রুটমেন্ট রুলস যেটা দপ্তর যেটা পাঠিয়েছে, হায়ার এডুকেশন দপ্তর, এজ লিমিট দিয়েছেন টিল 40 years. UGC guidelines say there is no upper age limit. There is no upper age limit in case of UGC. তো আপনারা যে রিক্রুটমেন্ট রুলসটা তৈরি করে পাঠালেন টিপিএসসির কাছে, হাউ কাম ইউ হ্যাভ গিভেন অ্যান আপার এজ লিমিট অ্যাজ 40? আমি মনে হয় এটা সংশোধনী করে এই আপার এজ লিমিটটাকে আপনারা ইউজিসি নর্মস অনুসারে, কারণ আপনি অ্যাবজর্পশনই করবেন এদেরকে। আর নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পিজি থেকে, এটা নতুন ভালো বলতে পারবেন, পিজি থেকে হাইকোর্টের রায় মোতাবেক কয়েকজনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছে। এরকম যারা কর্মরত গেস্ট লেকচারার হিসেবে রয়েছে, যারা নেট, সেট, পিএইচডি হোল্ডার, তাদেরকে সরাসরি তাদেরকে করা হবে কিনা? আর যদি না করে থাকেন, those who have crossed the upper age limit of 40, that should be relaxed as per the UGC norms. মাননীয় মন্ত্রী এই ব্যাপারে সুস্পষ্ট ভাবে বললে খুশি হব। আর ইউজিসি কথা বলেন, এখানে আচ্ছা কনক্লুশন করেন, 500 টাকা করে দেন শুধু কনক্লুশন সব করেন। জায়গায়, সব জায়গায় 50,000 টাকা করে দেন। এরা সব মিলে 20,000 টাকাও পায় না। 16,000 একজন নেট সেট পাস করা একজন যারা সব জায়গায় 50,000 পার ক্লাস 1,500, আমরা 500 টাকা করে কনক্লুশন করেন, কনক্লুশন করেন। একটু এদের প্রতি একটু যথার্থ মর্যাদা দেওয়াটা আমার মনে হয় দে আর মাচ মোর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন শিক্ষিত লোকের একটু ঠিকানা conclusion হয়ে করেন, যায় conclusion করেন। নন সাপ্লিমেন্টারি পলিটিক্যাল ভাষণ হইলে তো চলতো না। বলেন। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন প্রথমে যে নতুন আরো 200 পদের সংখ্যাটার সাথে টেলি করে যে সংখ্যাটা বৃদ্ধি দেখিয়েছেন, সেটা এ কারণে যে আমরা আরো কিছু নতুন অধ্যাপক নিয়োগ করার পরিপ্রেক্ষিতে। কেন? আমাদের কিছু নতুন কলেজ বেড়েছে, আরো কিছু কলেজ আমাদের আমবাসাতে,
থাকে আরো যদি কলেজ বেড়ে থাকে তাহলে আপনি এই ফিগারটা কেন দিলেন 306? তাহলে আপনার তো বলা উচিত ছিল এখানে 402 হবে কিংবা 401 হবে, 306। দ্যাট ইজ এ রং অ্যান্সার। 306 বর্তমান সংখ্যা। আমাদের আমবাসা কলেজ এই একাডেমিক ইউরে আমবাসা ওমপি যে নতুন কলেজগুলো আমাদের আসছে 2026-2027 শিক্ষাবর্ষে আসছে, সেগুলো কিন্তু এখনো শুরু হয়নি। সুতরাং 2026-2027 শিক্ষাবর্ষে যখন একাডেমিক ক্লাস শুরু হবে তখন কিন্তু অধ্যাপকের প্রয়োজন পড়বে। আপনি প্রশ্ন করলে যদি প্রশ্ন করার শোনার উত্তর শোনার মানসিকতাই না থাকে তাহলে কি উত্তর দেব বলুন? কি না, একটু শুনুন না কি বলছেন মিনিস্টার সাহেব, কি বলছেন শুনেন, শুননে কা ধৈর্য রাখিয়ে। তারপরে আপনি গেস্ট লেকচারারের ব্যাপারে বলেছেন। স্যার মিনিস্টার সাহেব, সিএম সাহেব বলছেন। মাননীয় বিধায়ক সুদীপ বাবু, এই যে গেস্ট লেকচার রাখাটা কিন্তু আজকের থেকে শুরু হয়নি, অনেক আগের থেকে। আপনিও জানেন, আপনি জানেন কিন্তু এটা অনেক আগের থেকে। এবং তখন যে গেস্ট লেকচারটা রাখা হয়েছিল তাদেরকেও কিন্তু রেগুলার সার্ভিসে রাখা হয়নি। এবং যেহেতু মানে আমার যতটুকু মনে আছে, তো ওই এরপরে কিন্তু আর গেস্ট লেকচার কিন্তু সেইভাবে কিন্তু ওই এদেরই কন্টিনিউশন চলছে, ইফ আই এম নট রং। তো তাদেরকে যে আপনার যে কোয়ালিফিকেশন দরকার, হয়তো বাই দিস টাইম এক দুজন নেট করেছে এরকম, না না, রাজ্যের মধ্যে 1700 নেট সেট পিএইচডি পাস করা এক দুজন না। আচ্ছা শুনেন, 1700 লোক শুনেন না, শুনেন। ওইগুলো কিন্তু আরে একজনের উপর একজনের বললো কি করে হবে? ওখানে দেওয়াই হয়েছে যে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, যারা রেগুলার, যাতে পড়াশোনাটা ক্ষতি না হয় তার জন্য তখন থেকে। এখানে কিন্তু উনি বলেছেন যে পড়াশোনাটা যাতে ক্ষতি না হয় এর জন্য ওনাদেরকে নিয়োগ করা হয়েছে। এবং রাজ্য সরকার চিন্তা করবে তাদেরকে রেগুলার করার সুবিধা আছে কিনা, তাদের বয়সেরও বিষয় যেটা আপনি বললেন, এগুলো আছে। এগুলো তো আমরা দেখছি, মাঝখানে এই বিষয়ে একটা ফাইলও এসেছিল, আসার পরে আমরা কিন্তু চিন্তা ভাবনাও করছি না। কিন্তু এটাই মনে না যে এই সরকার এসে ওনাদেরকে কিন্তু নিযুক্তি দিয়েছে, যেটা আমরা তো এর আগেও আমি বললাম যে এই যে ফিক্সড পে বিষয়টা, এটা যেমন ফিক্সড পে এর আগেও আমি বললাম যেটা তো তৎকালীন সময় থেকে শুরু হয়েছে। আমরা এগুলো এখন দেখছি, আমরা নিজেদেরই তো খারাপ লাগে, ফিক্সড পে কেন আমরা দেবো? কিন্তু যুক্তিগত আবার আছে যে ফিক্সড পে দিলে একদিকে সরকারের উপর আর অর্থনৈতিক প্রেশারটা কম পড়বে, আবার বেশি লোক সংখ্যক নেওয়া যাবে বাই দিস টাইম, আবার তাদেরকে রেগুলার করা হতো। আমি বলছি না যে বিগত সরকার খারাপ কোনো পলিসি করেছে, তো যে পলিসিটা করেছে অনেক সময় ওনারও তো কর্মসংস্থান হয়েছে না, যাদেরকে দেওয়া হয়েছে তারাও কিন্তু নিজের প্রেস্টিজও, ওনারাও বলছেন যে আমি কলেজে পড়াই, ওনারাই কিন্তু বলেন যে আমরা কলেজে পড়াই। বাকি যেটা রেগুলারাইজেশনের যে বিষয়, এগুলো নিয়ে আমার মনে হয় যে আমরা আগামী দিন এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো আমরা, কারণ আমরা কেউ কাউকে চাই না, এটা তো ন্যাচারালি এটা আসবেই। আমাকে যদি ইরেগুলার করে বা চুক্তিবদ্ধ অবস্থায় যদি আমি পড়াশোনা করাই, আর যদি কোয়ালিফিকেশন থাকে, এবং এই যে আমি যতটুকু জানি বাই দিস টাইম তারা করেছে, অনেকবার ট্রাই করার পর তারা করেছে। কিন্তু এখন আপনি যে সংখ্যাটা বললেন একদম বিগিনিং এ ছিল না, অনলি পোস্ট গ্রাজুয়েশন ছিল, আমি যতটুকু মনে হয় অনলি পোস্ট মাস্টার ডিগ্রি ছিল, তখন কিন্তু এই নেট ট্যাট এইসব মানে কি বলে ছিল না, বাই পরে কিন্তু হয়েছে, এটাই আর কি। পরবর্তী প্রশ্নকর্তা অনারেবল মেম্বার দীপঙ্কর সেনজি। মাননীয় স্পিকার স্যার, স্টার্ট কোশ্চেন 37। এতক্ষণে অন্তত 4 জন বাজেট ভাষণ দিতে পারত। 45 মিনিট। ঠিক জানি। স্টার্ট কোশ্চেন নাম্বার 37। মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন মহোদয় প্রশ্ন করেছেন, নাম্বার 1, ইহা কি সত্যি যে রাজ্যের দ্বিতীয়
বৃহত্তম বিলোনিয়া ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়টিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উচ্চশিক্ষা দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়াকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরের নেই। প্রশ্ন 2, থাকলে আগামী শিক্ষাবর্ষে চালু করা হবে কিনা? উত্তর: 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে না। প্রশ্ন 3, না হলে তার কারণ? উত্তর: উদয়পুর এবং সাব্রুমে দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। সেগুলি হলো মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, উদয়পুর এবং ধর্মদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাব্রুম। তাছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়াতে ইংরেজি ও বাংলা বিষয়ের উপর MA কোর্স চালু রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সহজে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়াকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরে নেই। বিলোনিয়া কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বর্তমানে 5100 জন ছাত্র ছাত্রী সেখানে লেখাপড়া করছে। 5100। উপজাতি ছাত্রছাত্রী আছে সেখানে 2000 এর মধ্যে। 21টা বিষয়ে সেখানে অনার্স কোর্স চলে। MA চলছে 2টা, বাংলা এবং ইংরেজি। প্রতি ত্রিপুরার যে 3টা প্রাচীন কলেজ যদি বলি, তার মধ্যে বিলোনিয়া কলেজ হচ্ছে একটা, যেখানে একসময় সোনামুড়া থেকে সাবরুম, শান্তিবাজার, জোড়াইবাড়ি সবাই সেখানের মধ্যে লেখাপড়া করতো এবং এখনো অনার্সের জন্য সেখানের মধ্যে তারা লেখাপড়া করছে। বিজ্ঞান বিভাগও সেখানে আছে। সেদিক থেকে এটা দক্ষিণ জেলায় তার শিক্ষা দীক্ষা সব দিক থেকেই সেখানে অগ্রসরমান। আমি এটা মনে করি যে প্রাইভেট অনেক কলেজ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সরকারি কলেজ, আমাদের প্রাচীন কলেজ। এই কলেজটাকে ইউনিভার্সিটি করার মতো অবস্থান সেখানে আছে, তার ইনফ্রাস্ট্রাকচার সব দিক থেকে, লেখাপড়া সব দিক থেকে। সেই দিক থেকে আমি এটা মনে করি যে এই বিদ্যালয়, এই কলেজটাকে সেখানের মধ্যে বিশ্ববিদ্যালয় পরিণত করার জন্য সরকার একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ সেখানের মধ্যে গ্রহণ করুক। আমি যে দক্ষিণ জেলা অনেকটা পিছিয়ে আছে, কেন বলছি? আমি কালকেও বলেছি, এদিক থেকে যাচ্ছে না। হোমিও কলেজ দক্ষিণ জেলায় হলো না, আয়ুর্বেদিক কলেজ দক্ষিণ জেলায় হলো না। হোমিও কলেজের জন্য আমি গত বাজেটও সেখানে বলেছি, এদিকে একটু তাকান দক্ষিণ জেলার দিকে। শিক্ষার দিকটা সব দিক থেকে তো এগিয়ে দক্ষিণ জেলা, শিক্ষার দিক থেকে অনেক রেজাল্ট তাদের ভালো, এটা আপনারা জানেন। সেদিক থেকে একটা NIT কলেজ হতে পারে সেখানে, একটা NIT কলেজ খুলুন সেখানে, এই কলেজটাকে সেখানের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পরিণত করুন। দক্ষিণের দিকে একটু তাকান। মাননীয় দীপকুল সেন বাবু অবশ্যই জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ আগে বিলোনিয়া কলেজ নামে পরিচিত ছিল। আমিও সেই কলেজেরই স্টুডেন্ট। স্বাভাবিক কারণে সেই কলেজের প্রতি দুর্বলতা আমারও আছে। সেই কলেজের কতগুলো ভালো অভিজ্ঞতা যেরকম আছে, সেই কলেজের তিক্ত অভিজ্ঞতাও আমার আছে, যেহেতু আমি সেই কলেজের স্টুডেন্ট। কারণ সেই কলেজ থেকে আমি ডিগ্রিটা 3rd ইয়ারে কমপ্লিট করে আসতে পারিনি। কেন আসতে পারিনি এর আগে আমি বিধানসভায় বলেছি। আমরা একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হলে আমরা তো পর্যায়ক্রমে আমরা করছি। 2018 আগে এটা বিষয় নয়, এটার বিষয় না, আজ বিষয়ের উপর রাখেন। করবে আপনি মেইন বিয়েতে আসুন। হ্যাঁ, উত্তরটা কম দেব। এটা পয়েন্টটা সেরে কোথাও না যাওয়া সঠিক। মিনিস্টার সাহেব আপনি বলেন তো। মিনিস্টার সাহেব বলেন। বিশ্ববিদ্যালয় তৈরি করতে হলে আমরা জানি যে অনেক কিছু, অনেক দিক থেকে আমাদের বিভিন্ন বিচার বিবেচনা করতে হয়। এক তো ছাত্রছাত্রীদের সেখানে চাহিদা, আমাদের সরকারেরও আর্থিক সীমাবদ্ধতা, এছাড়া বিভিন্ন প্রয়োজন অনুসারে সেটা বিচার বিবেচনা করা হয়। অলরেডি সেটা আমরা করছি। কারণ আমরা যদি পরিসংখ্যানও যদি আমরা দেখি, পর্যায়ক্রমে 2018 আগে আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আর MBB ইউনিভার্সিটি দুটোই কিন্তু ছিল। তারপর আমাদের আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমাদের বেড়েছে। গতকালকেও আমাদের 3টে
একটা মেডিকেল ইউনিভার্সিটি, একটা ওমেন্স ইউনিভার্সিটি, একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রয়োজন অনুসারে কিন্তু আমরা উন্নীত করেছি। তো ভবিষ্যতেও এই ধরনের প্রয়োজন অনুসারে অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারে সেটার দিকে মাথায় রেখে যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা করব। পরবর্তী প্রশ্নকর্তা তফজ্জল হোসেন। পরবর্তী বলেন 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 তফজ্জল জি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমার স্টার্টেড কোশ্চেন নাম্বার 6767 স্টার্টেড কোশ্চেন। ঠিক আছে, তারকা তারকা হয়ে গেছে বলেন। মাননীয় বিধায়ক তফাজ্জল হোসেন মহোদয় প্রশ্ন রেখেছেন। প্রশ্ন 1, বক্সনগর এলাকায় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের জন্য উচ্চশিক্ষা দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, বক্সনগর এলাকায় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরের নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে না। প্রশ্ন 3, না থাকলে তার কারণ? উত্তর, বক্সনগরের অনতি দূরে গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক, উদয়পুর এবং ওমেন্স পলিটেকনিক, হাপানিয়া নামে 2টি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে যেখানে বক্সনগর এলাকার ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করতে পারে। তাই বর্তমান বক্সনগর এলাকায় আরও একটি পলিটেকনিক ইনস্টিটিউট করার কোনো পরিকল্পনা দপ্তরের আপাতত নেই। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের ত্রিপুরা রাজ্যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নেই। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা করলে খুব ভালো হবে সেটা বক্সনগরে। আর বক্সনগরে করার জন্য বলছি এই কারণে যে কারণ বক্সনগর বিশালগড়ের অতি পাশাপাশি এবং বক্সনগরে মাইনরিটি অধ্যুষিত একটা এলাকা। সেখানে ইতিহাস বলে যে মাইনরিটিরা একটু শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। তাহলে যদি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা বক্সনগরে হয় তাহলে মাইনরিটিরাও এই ইনস্টিটিউটে স্টুডেন্ট দেখে উদ্বুদ্ধ হবে, তারাও শিক্ষার দিকে এগিয়ে আসবে। তো যার জন্য আমি মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা যাতে সিপাহীজলা ডিস্ট্রিক্টের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা যাতে বক্সনগরে হয়। ধন্যবাদ স্যার। মিনিস্টার সাহেব বলুন। বলেন মিনিস্টার সাহেব বলুন। মাননীয় বিধায়ক সাহেব যে প্রশ্নটা রেখেছেন, প্রথম কথা হচ্ছে সেখানে পলিটেকনিক্যালে মাইনরিটি মেজরিটি ভিত্তিতে সেরকম বিচার বিবেচনা করা হয় না, সবার জন্যই উন্মুক্ত আছে। বর্তমানে রাজ্যে 6টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, আপনারা সবাই জানেন, যেগুলো হলো ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগড়, ওমেন্স পলিটেকনিক হাপানিয়া, TTADC পলিটেকনিক খুমলুং, গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক উদয়পুর, ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক আমবাসা, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক ধর্মনগর। সিপাহীজলা জেলার বক্সনগরের নিকটবর্তী, যেটা আমি বললাম, হাপানিয়াতে একটি ওমেন্স পলিটেকনিক রয়েছে যেখানে বিভিন্ন ব্রাঞ্চে প্রতি বছর 140 জন ছাত্রী ভর্তি হতে পারে। 2025-26 শিক্ষাবর্ষে মোট 83 জন ছাত্রছাত্রী বিভিন্ন ব্রাঞ্চে ভর্তি হয়েছে। তো সুতরাং সেখানেও আসন সংখ্যা ফাঁকা আছে। এছাড়া উদয়পুরের নিকটবর্তী ফুলকুমারীতে একটি পলিটেকনিক রয়েছে, সেখানে বিভিন্ন ব্রাঞ্চে প্রতি বছর 180 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে। 2025-26 শিক্ষাবর্ষে মোট 148 জন ছাত্রছাত্রী বিভিন্ন ব্রাঞ্চে ভর্তি হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে নিকটবর্তী এই 2টি পলিটেকনিকে বক্সনগর এলাকার ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ নিতে পারে। পলিটেকনিক ইনস্টিটিউট খোলার জন্য AICTE এর নিয়ম অনুসারে প্রয়োজনীয় কলেজ, বাড়ি নির্মাণ এবং আনুষঙ্গিক ব্যবস্থাদি করতে হয়। বর্তমানে দেখা গেছে রাজ্যে 6টি পলিটেকনিকের মধ্যে 4টি পলিটেকনিকেই আসন অনুসারে ছাত্রছাত্রীর ভর্তির প্রবণতা কম।
এই অবস্থায় বর্তমান বক্সনগর এলাকায় আরেকটি পলিটেকনিক ইনস্টিটিউট এখনই নির্মাণ করার কোনো পরিকল্পনা নেই। অনারেবল জাতুল জি পরবর্তী প্রশ্ন করতে। মাননীয় স্পিকার স্যার, আমার স্টার কোয়েকশন নম্বর 73। মাননীয় বিধায়ক শ্রী যাদবলাল নাথ মহোদয় কোশ্চেন নাম্বার 73-তে প্রশ্ন করেছেন। প্রশ্ন 1, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বিএসসি বিএড কোর্স চালু করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, সরকারি সাধারণ ডিগ্রি কলেজ ধর্মনগরে গত বছর ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বা আইটিইপি কোর্স চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই মোতাবেক এনসিটিই এর কাছে অনলাইনে আবেদন করা হয়। বিষয়টি সেখানে এনসিটিই এর বর্তমানে বিচারাধীন রয়েছে। প্রশ্ন থাকলে কবে নাগাদ চালু হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নটা আসে না। স্যার, গত বছর নেকে তারা এসেছিল দিল্লি থেকে, তো পরিকাঠামোগত যে ব্যবস্থাগুলো এখানে দরকার সবগুলোই আছে। তাদের গ্রেড B++ গ্রেড। তো এই বিষয়টা যদি দপ্তরের মন্ত্রী আরেকটু ভাবে যত্ন নেন তাহলে হয়তো আমরা এই সুযোগটা পেলে, কারণ প্রায় 7,000-এর বেশি ছাত্রছাত্রী এই কলেজে আছে, তো এই কোর্সটা এখানে চালু হওয়ার খুবই দরকার। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের উত্তর ত্রিপুরা জেলার পলিটেকনিক্যাল কলেজটাকে ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তরিত, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করা যায় কিনা? একমাত্র নরসিংগড়ে টিআইটিতেই ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তো আমাদের উত্তর ত্রিপুরা, ঊনকোটি, আমবাসা এই সমস্ত এলাকার ছাত্রছাত্রীরা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বার সুযোগ পাচ্ছে না, তাদের আর্থিক অবস্থাও খারাপ। তো সেই কলেজটাকে যদি ডিগ্রি কলেজে উন্নীত করা হয় তাহলে আমরা উত্তর ত্রিপুরা সহ ঊনকোটি জেলা সবাই ছাত্রছাত্রীরা এই সুযোগটা পাবেন। ধন্যবাদ। নিশ্চয় বলেন। আমি অলরেডি আগের প্রশ্নের আপনার উত্তর দিয়ে দিয়েছি। বর্তমানে যে আবেদনটি, আমি ডিটেলস বলছি না, এনসিটির এর শুনানির জন্য নির্ধারিত রয়েছে এবং বিষয়টি এনসিটির বিচারাধীন। তাদের অনুমোদন পেলেই সেটা চালু হবে। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন সেটা আপনি সাপ্লিমেন্টারি হিসাবে আপনি এখানে কোশ্চেন দুটো করেছেন, স্টার কোশ্চেন 73, 74, এর মধ্যে আপনি 73 চুজ করেছেন। সাপ্লিমেন্টারির মধ্যে আপনি 74টা ইমপ্লিমেন্ট করে দিয়েছেন। উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, ঠিক আছে, উত্তর দিয়ে দিয়ে পরবর্তী লিখিত বা 74-এ মাননীয় বিধায়ক যাদবলাল নাথ যিনি প্রশ্ন করেছেন, উত্তর ত্রিপুরা জেলা পলিটেকনিক্যাল কলেজকে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর, উত্তর ত্রিপুরা জেলা পলিটেকনিক কলেজকে এটা উত্তরটা বলে দিন। উত্তর তো এমনি পাবেই, তো উত্তর তো পাবে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে, হ্যাঁ উত্তরটা পেয়ে যাবে লিখিত। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন অনারেবল মেম্বার বিনয় ভূষণ দাসজি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড স্টার কোয়েশ্চেন নাম্বার 81। মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস মহোদয় প্রশ্ন রেখেছেন কোশ্চেন নাম্বার 81-এ। প্রশ্ন 1, পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য জমি ক্রয় করার কাজ সম্পন্ন হয়েছে কিনা? উত্তর, পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য
দপ্তর কর্তৃক জমি ক্রয় করার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে? প্রশ্ন 2, যদি হয়ে থাকে তবে কবে নাগাদ কাজটি সম্পন্ন হবে বলে আশা করা যায়? উত্তর, পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের জন্য জায়গা ক্রয় করার বিষয়টি খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে আশা করা যায়। ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে। পরবর্তী প্রশ্নকর্তা। না, আমি একটু বলবো। টাইমটা টাইম শেষ। না, বলবো আমি, 1টা বেজে গেছে। আচ্ছা, ওইখানে না, এখানে কোনো বাদে নেই। আচ্ছা, এটা আচ্ছা, সময় 12টা বেজে গেছে। সময় সরকারি আরেকটা প্রশ্ন তাহলে পর দিয়ে দিচ্ছি না, ওনার। আচ্ছা, ঠিক আছে, এটা শেষ হলে হবে। ঠিক আছে, সাপ্লিমেন্টারি বলুন। 2022 সালে পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের সূচনা হয়। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী সেটা করেছিলেন, মাননীয় রতনলাল নাথ মহোদয়। এবং ওইটা তখন শুরু হয়েছিল রোয়া হাই স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং। এবং তখন সবাই মিলে স্কুল কর্তৃপক্ষ সহ এখানে চালু করেছেন কলেজটা। সেখানে সংকুলন হচ্ছে না, আর ক্লাসটা চলছে স্কুলের এখন টিনের ছাউনিতে। খুব কষ্ট হচ্ছে তাদের। তখনই ওই দিনই যেদিন উদ্বোধন হয় সেপ্টেম্বর মাসে, ওই তখনই আমাদের মন্ত্রী মহোদয়, প্রাক্তন মন্ত্রী মহোদয় কিন্তু ওই ল্যান্ডটা দেখে খুব পছন্দ হয়েছিল। উনি বলেছিলেন যে এখানেই হবে, এটা টিএসআইসির জায়গা, ওনাদের পারচেজ ল্যান্ড সেটা। এবং দীর্ঘদিন ধরে ওনারা 23 থেকেই এমডি সাহেব বারবার লিখছেন চিঠি যে আমাকে ভ্যালু দিলেই আমি সেটা দিয়ে দেব। এবং এটা কিন্তু ওনারা কিন্তু হ্যান্ড ওভার করেই দিয়েছেন অলরেডি ডিপার্টমেন্টে। তাই আমি অনুরোধ করব মন্ত্রী মহোদয়কে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা অ্যাক্সিলেরেট করার জন্য। ধন্যবাদ। এটার সাথে আমার একটা সাপ্লিমেন্টারি রয়েছে, জাস্ট 1 মিনিটই শেষ করব। 2023 সালে স্যার আমি বিধানসভায় একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের বিল্ডিং এর কাজ কবে শুরু হবে। তখনই বলা হয়েছিল যে ল্যান্ডটা অধিগ্রহণ করার পরেই বিল্ডিং এর কাজ শুরু হবে। তার পরবর্তীতে 3 বার আমি এডুকেশন ডিপার্টমেন্টে যখন জিজ্ঞেস করেছি তখন বলে যে ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা ল্যান্ড আমাদেরকে দেয়নি, ল্যান্ড আমাদেরকে দেওয়ার পরেই আমরা বিল্ডিং এর কাজ শুরু করবো। যখন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে যে আমাদের সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওইভাবে কোঅর্ডিনেশনের কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, যার জন্য আমরা জমি এখনো এডুকেশন ডিপার্টমেন্টকে দিইনি। তো এডুকেশন দপ্তর এবং ইন্ডাস্ট্রি দপ্তর দুটো দপ্তরই একজন আরেকজনের উপরে সেটার দায়িত্ব দিয়ে দিচ্ছে, যার কারণে এই কলেজের বিল্ডিং এর কাজটা কমপ্লিশনে যাচ্ছে না। আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে যাতে একটা পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ। আমি শর্টের উত্তরটা দিয়ে দিচ্ছি। এই কলেজের স্থায়ী ভবন নির্মাণের জন্য পানিসাগর মহকুমা রোয়া মৌজার অন্তর্গত ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন লিমিটেড এর অব্যবহৃত 9.55 একর জায়গা চিহ্নিত করা হয়। পানিসাগরের মহকুমা শাসক উক্ত জায়গার মূল্য 1,25,81,639 টাকা নির্ধারণ করেন। রাজস্ব দপ্তর কর্তৃক নির্ধারিত জায়গার মূল্য তালিকা 2019 অনুসারে উচ্চশিক্ষা দপ্তর অর্থ দপ্তরের কাছে 9.55 একর জায়গার মূল্য বাবদ ওই টাকা বরাদ্দের জন্য অনুরোধ করে। অর্থ দপ্তরের প্রস্তাব মোতাবেক বিষয়টি রাজস্ব দপ্তরের মতামতের জন্য পাঠানো হয়েছিল। রাজস্ব দপ্তরের কাছ থেকে বিষয়টি আপনি অনেক আগে থেকে আমাকে বলছিলেন, আমার থেকে অনেক আগের বিষয়। এই অ্যাসেম্বলি সেশনের মধ্যে আমি আপনাকেও বলেছি, এই অ্যাসেম্বলি সেশন চলাকালীন সময়ে আমরা রাজস্ব দপ্তরের কাছ থেকে আমরা অনুমতিপত্র আমরা পেয়েছি। এবার রাজস্ব দপ্তরের মতামত আমরা সংযোজিত করে বিষয়টি পুনরায় অর্থ দপ্তরের কাছে বিবেচনার জন্য আমাদের দপ্তর থেকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করা যায় পানিসাগর কলেজের জন্য জায়গায় ক্রয় করার বিষয়টি খুব শীঘ্রই সমাপ্ত করা যাবে। ধন্যবাদ। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। রেফারেন্স পিরিয়ড। এখানে কিন্তু রেফারেন্স কলিং মিলে 13টা আছে।
তো আমরা এই জন্যেই, কারণ আপনিও কথা আমরা বিএসসি কে বলেছিলাম যে রিপ্লাই তো পাবে, তবুও একটাই করুক। এরপরে যদি একটা পর্যন্ত যাও, একটা পর্যন্ত যতটুকু সম্ভব হবে, নয়তো বাকিটা লে হয়ে যাওয়া উচিত। এরপর নয়তো বাজেট আলোচনা করতে পারবে না কেউ, একটা একটা পয়েন্ট অফ পজিশন করতে। ঠিক আছে, এলপি স্যার ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। উল্লেখ্য বিষয়ের উপর বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 7টি রেফারেন্স পিরিয়ডের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নিত বিষয় বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো, গত 11ই মার্চ সন্ধান পত্রিকায় প্রথম পৃষ্ঠায় রেলের কার্গুর দায়িত্বে নেশা কারবারি শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, এটা রেফারেন্স পিরিয়ড, শীর্ষক হচ্ছে রেলের কার্গুর দায়িত্বে নেশা কারবারি। সেই বিষয়ে আমি অবগত করতে চাই আপনার মাধ্যমে যে ত্রিপুরার রেল যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগরতলা থেকে দেশের বিভিন্ন শহর ও নগরের সাথে প্রতিদিন, এখন আমরা সবাই জানি এত ট্রেন আসছে যাচ্ছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত এবং আমাদের রাজ্যের অভ্যন্তরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়মিত প্রচুর ট্রেন যাচ্ছে। তো এই যে বিপুল যাত্রী যে চলাচল, তাকে কাজে লাগিয়ে কিছু মাদক চোরাকারবারীরা তারা অবৈধ সামগ্রী পাচারের চেষ্টা করছে। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, পুলিশ প্রতিনিয়ত, আমি দেখছিলাম মাননীয় বিধায়ক শ্রী গোপাল রায় মহোদয় নিউজ পেপার নিয়ে এসছেন প্রায় পত্রিকার মধ্যে, কিন্তু নেগেটিভ গুলো খালি রাখি, পজিটিভ আমি এত বড় একটা বান্ডিল বানিয়ে আনছি বলছি আনতে। তো সেখানে উনি দেখেছেন ভালো। তো এখানে যখন রেল শুরু হলো, তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে যে কোনো জিনিস অ্যাডভান্টেজ যখন হয় না, ডিসঅ্যাডভান্টেজও শুরু হয়। আজকে রেলে আসছে, রেলে আবার কাটাও পড়ছে। আগে কিন্তু আমাদের রেলে মৃত্যুবরণ কিন্তু কাটা দেখতাম না, কিন্তু রেল যেহেতু এসছে, এটাও এসছে। এখানে এখনই চোরা কারবারিরা আপনার জানেন তো, এটার একটা সুযোগ নিচ্ছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তো রেলের মাধ্যমে এই ধরনের পাচার চক্র প্রতিরোধ করার লক্ষ্যে ত্রিপুরা পুলিশের যে বিভিন্ন যে ইউনিট, যেমন জিআরপি আছে, এন্টি নার্কোটিক টাস্ক ফোর্স আছে, প্রতিনিয়ত হঠাৎ করে তারা তাদের যে গোয়েন্দা দপ্তর আছে তাদের মাধ্যমে খবর পেয়ে সেখানে তারা কিন্তু হানা দেয়। এমনকি মালবাহী ট্রেনেও সাডেনলি ওনারা কিন্তু সেখানে ওনারা অভিযান চালান, এবং তো যে তল্লাশি, তাতে দেখা যায় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার এবং তার সঙ্গে গ্রেপ্তারেরও কিন্তু ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আপনি নিউজ পেপার আপনি দেখেন। যে বিষয়টা নিয়ে আমার মনে হয় এটা আপনি যেটা পয়েন্ট আউট এখানে করছেন, আমি প্রথমে ওইটাতেই যাচ্ছি যে 16/10/2025 ইফ আই এম নট রং, এখানে জিআরপিএস, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ স্টেশনের যারা নিরাপত্তা কর্মকর্তারা আছেন বা নিরাপত্তা কর্মীবৃন্দরা আছেন, পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া রেলওয়ে স্টেশনে দুটি ওয়াগন নাম্বার NR BCNA MI 300100892 এবং ওয়াগন নাম্বার NR BCNAH SMI 310324574043 এর থেকে প্রায় 90,000 বোতল এই যে এসকাফ কফ সিরাপ, যেটাকে নিষিদ্ধ মাদক দ্রব্য হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো বাজেয়াপ্ত করা হয়। আমরা নিজেরাও দেখেছি, বিভিন্ন নিউজ পেপারে এসছে, টিভি পর্দায় আমরা দেখেছি। তো ওই ঘটনার মধ্যে বিগত 17/10/25 তারিখে আগরতলায় জিআরপিএস যে NDPS আইন, সেই আইন দ্বারা 21/C /AC এবং /29 কেস নাম্বার
2025 GRB 104 একটি নির্দিষ্ট মামলা কিন্তু সেখানে রুজু করা হয়। তো সেখানে তদন্ত হয়, তদন্তর করে দেখা যায় জিরানিয়া রেল স্টেশন তদন্ত চলছে, কিন্তু ওই তদন্ত চলাকালীন আরেকবার দেখো যে 17,800 বোতল এসকাপ সিরাপ আবার উদ্ধার হয় এবং সেটাও বাজেয়াপ্ত করা হয়। তদন্ত চলাকালীনই সেখানে আরেকটা জায়গায় সেটা পেল। এই মামলায় এখন পর্যন্ত প্রায় 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত সহ 3 জনকে ত্রিপুরার থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন হচ্ছে অরুণ কুমার ঘোষ, একজন রাজীব গুপ্ত, একজন মান্থানু সাহা। তদন্ত করতে গিয়ে দেখলো যে এর সাথে কিন্তু লিঙ্ক বাইরেরও আছে এবং সেই অনুযায়ী পুলিশ কিন্তু সেখানেও গেছে এবং দিল্লি এবং উত্তরপ্রদেশে পর্যন্ত পুলিশ সেখানে গেছে এবং সেখানকার পুলিশের যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছে। সৌরভ তেগি সেখানে প্রোডাকশন ওয়ারেন্ট করতে গেলে প্রোডাকশন ওয়ারেন্ট ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। হিমাংশু যা তাকে দিল্লির থেকে গ্রেপ্তার হয়। দীপ প্রকাশ গুপ্ত প্রোডাকশন ওয়ারেন্ট সেখানে দেওয়া হয়েছে, সেখানে গ্রেপ্তার হয়। এই যে 6 জন অভিযুক্ত হয়েছে, 3 জন ত্রিপুরার এবং বাইরের 3 জন, তাদেরকে 27-26 তারিখে যে জুডিশিয়াল কাস্টডিতে ওরা সেখানে থাকবে। এবং এটা আরেকটা বিষয় যেখানে উঠে আসবে, এই যে এখানে মান্তানু সাহা তাকে নিয়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার NDPS যে বিশেষ বিচারক স্পেশাল জাজ যিনি আছেন, মান্তানু সাহার বিরুদ্ধে একটি প্রোডাকশন ওয়ারেন্ট আবার জারি করেছেন। মানে যেহেতু সে এখানে আছেন সেখানে আবার প্রোডাকশন যা এখনো কার্যকর করার বাকি রয়েছে তাকে ওখানে আবার প্রোডাকশন করতে হবে। তো এখন প্রেজেন্টলি মান্তানু সাহা বর্তমানে বিশালগড়ের যে কেন্দ্রীয় সংশোধনাগার আছেন সেখানে উনি আছেন। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন, এই মামলার সাথে জড়িত মাদক সাম্রাজ্যের আরেক মূল হোতা বা যাকে কিং পিন বলা হয়, যার নাম অপুরঞ্জন দাস, তাকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অপুরঞ্জন দাস বর্তমানে পলাতক। আমি নিজেও কিন্তু এই ব্যাপারে বারবার বলছি যে কেন গ্রেপ্তার করা হবে না তাকে, এবং আমি বারবারও বলছি যে আমি এমন জায়গায় দিই, অনেক সময় মনে হচ্ছে যে ওই জায়গায় ছিল। তো এই নিয়ে আমার তরফ থেকে কিন্তু বা আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং তারও নিচের ডিপার্টমেন্ট তাদের উপর আমার কিন্তু একটা প্রেশার আছে এবং তারা কিন্তু সেই বিষয়ে বলছেন যে আমরা তাকে অ্যারেস্ট করব। এবং এটা ঠিক যে এই যে একটা মানে চক্র, এই চক্রটা কিন্তু এই যে নেটওয়ার্ক সেটাকে কিন্তু পুলিশ কিন্তু বা বিচার বিভাগের যারাই আছেন সবাই মিলে কিন্তু এটা কিন্তু এটা ব্রেক করতে পেরেছে, এটা আমি বলতে পারি। অনেকদিন ধরেই আমরা তাকে ছিলাম, অনেকদিন ধরে চলছে এবং মামলা তো চলছে, এখনো মামলা তদন্ত প্রক্রিয়া চলছে। এটা গেল একটা যে বিষয়ে আমার মনে হয় ওইটা। তাছাড়াও আপনি দেখবেন এখানে আমি পুরো হোম ডিপার্টমেন্টের, আপনি যে নিউজ পেপার আমি দেখছিলাম পুরো আছে, আমি বললে আমি সব দেখাবো। পুলিশ বলছি না আমরা, পুলিশ কি কি করছে কি কি পত্রিকারই সব। তো যাই হোক, 8/1 আরেকটা ঘটনা, 8/1/2026 তারিখে এইভাবে হঠাৎ করে একটা তল্লাশি চালায় পুলিশ জিআরবি এবং সেখানে আগরতলা রেলওয়ে স্টেশনে এটা পরিত্যক্ত অবস্থায় 43 কেজি শুকনো গাঁজা উদ্ধার এবং সেটাকে বাজেয়াপ্ত করা। বিগত 18/1/2026 তারিখে জিআরপিএস ও আগরতলা যে রেলওয়ে পুলিশ স্টেশন আছে তারা যৌথভাবে 25টি স্ক্রাপ বোতল সহ একটি ছোট আগ্নেয়াস্ত্র পিস্তল, একটি ম্যাগাজিন এবং 7.65 বোরের 2 রাউন্ড মানে একটিভ মানে সচল যে কার্টিজ সেটা উদ্ধার করেছে এবং সেটাকে বাজেয়াপ্ত করে। এই ঘটনায় 18/10/25 তারিখে আগরতলায় জিআরপিএস গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ স্টেশন NDPS এর অ্যাক্টে তাদেরকে এই ধারা অনুযায়ী একটা মামলা কিন্তু সেখানে রুজু করা হয়। কারণ এটা তো দেখা যায়নি কোথায় কে, খালি ওই মালটা পেয়েছে। তো এটা চলছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে খুঁজে কিন্তু আলটিমেটলি ওই CCTV সব দেখে 2 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং সেখানেও সেই মামলা চলছে এখন।
আর বাকি আরো অনেকগুলো আছে, যতগুলো যদি বলেন তাহলে আমি এগুলো বলতে পারি, আদারওয়াইজ। আর এখানে একটা বিষয় আপনি বলছি, আপনি স্ক্যানারের কথা বোধহয়, আমরা যে স্ক্যানারও কিন্তু খুব দামি, কিন্তু একটা আছে, তো আমরা অলরেডি আমি বলেছি যে এটা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের আন্ডারে। তো যেসব জায়গায় আমাদের এই শুধু আগরতলা রেল স্টেশনে লাগালে হবে না, আরো বাকি সব রেল স্টেশন যেখান থেকে বেশি এগুলো পাওয়া যেতে পারে সেখানে ওই স্ক্যানার মেশিন যাতে ইয়ে করা যায়, আমরা ইউনিয়ন মিনিস্টার কাছে রাখবো। বাকি আমি এখানে লে করে দিচ্ছি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি লে করে দিচ্ছি বাকি। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন স্যার। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী ডিটেলস বলেছেন, যা বলেছেন ঠিকই নিচ্ছেন। এই আমি রেফারেন্সটা এনেছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এই নিয়ে নিচ্ছি। এখন কথা হলো, এই যে ইনকোয়ারি হচ্ছে ঠিকই আছে, এখানে পত্রিকার মধ্যে এটা বিরাট অভিযোগ এনেছে কি, যে এটা যেহেতু আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দেখাতে বলছি, এখানে কি বলছে যে চক্রটা কি, চক্র হলো নেশা কারবারি, রেল কর্মী এবং আরপিএফ, তাদের ত্রয় সংযোগে এটা হচ্ছে। যারা বালিশ দিচ্ছে, যে কন্ট্রাক্টর বালিশ কম্বল বা চাদর দিচ্ছে, তারা করছে, এখানে স্পেসিফিক আছে। এই নিউজটা একটু কাইন্ডলি একটু আপনার অফিসিয়ালদের বলবেন দেখে। এখন আরেকটা কথা হলো, রেলওয়ে স্টেশনে একটা রাত্রিবেলা একটা আসর বসে, এটাও দেখতে হবে। আমি আপনাকে বলছি, এই না না, আপনি তো চেষ্টা করেছেন, আমি তো আপনাকে ডিসএগ্রি করছি না, ইউ আর ট্রাইং, বাট আমি কিন্তু এটা দিয়ে কিন্তু সরকারকে সহযোগিতা করেছি। আপনি নেশার বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছেন, তার জন্য আমি বলবো, এখানে যেহেতু বহিরাজ্যের 3 জন ধরা পড়েছে, আমাদের রাজ্যের 3 জন ধরা পড়েছে, তার মানে ডাবল ইঞ্জিন জড়িত হয়ে গেছে। তাইলে রেলওয়ে পুলিশ আছে, আমাদের যে কন্ট্রাক্টর আছে, নেশা কারবারিরা আছে, এটার মধ্যে যে প্রয়োগ, তার জন্য আমি বলবো এটা স্পেশাল সেল ফর এনডিপিএস ইনকোয়ারি এবং মার্ডার, এই জন্য একটা স্পেশাল সেল গঠন করার কোনো পরিকল্পনা রাজ্য সরকার আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে অলরেডি এন্টি নার্কোটিক টাস্ক ফোর্স কিন্তু অলরেডি একটা আছে, নার্কোটিক ফোর্স অলরেডি আছে, তারপরে ডিজি লেভেলে আছে, সব স্তরে কিন্তু এগুলো আছে। এটা কোনো, আর আপনি ডাবল ইঞ্জিনের কথা বলছেন, ডাবল ইঞ্জিন তো এই কাঁচরা পরিষ্কার করার জন্য এই ডাবল ইঞ্জিন আছে বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। যে ওখানে কিন্তু কলকাতার থেকে মুশকিল হবে, ওয়েস্ট বেঙ্গল থেকে মুশকিল হবে আমাদের, ইভেন কিন্তু পুলিশের যেহেতু এগুলো সিস্টেম আছে, মানে বাধাপ্রাপ্ত হয় না, কিন্তু ডাবল ইঞ্জিন থাকাতে খুব ইজি হয়ে যায়। যে পুলিশ কোথা থেকে যাচ্ছে, ত্রিপুরার থেকে, উত্তরপ্রদেশ, দিল্লি, সাথে সাথে হ্যাঁ একদম করো। যে আপনি এটাকে মানে ব্যঙ্গ করে বললে মুশকিল হবে, কিন্তু ডাবল ইঞ্জিনের যে লাভ, এটা কিন্তু লাভের কথাটা আপনার বলা উচিত, বেনিফিটটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। বলো, আরে নেক্সট, হ্যাঁ, রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি যুগ্মভাবে, যেহেতু একটা এখনো বাজেনি, যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন এবং শ্যামল চক্রবর্তী। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর পুনর বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো, গত 3রা মার্চ 2026 সন্ধান পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত পিস্তল তাক করে ছুরি মেরে ফ্যান্সি গাড়ি লুট, অসহায় পুলিশ শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা যে বারবার বলছি যে ত্রিপুরাতে গত 20 বছর ধরে একটা রেকর্ড হয়েছে, প্রায় 8.2% ক্রাইম রেট কমেছে। এই যে আমি একের পর এক তথ্য আমি দিচ্ছি, যে পুলিশ কাজ করছে বলেই, হোম ডিপার্টমেন্ট কাজ করছে বলেই, এবং আমাদের ল ডিপার্টমেন্ট কাজ করছে বলেই আজকে কিন্তু এই যে ক্রাইম রেটটা কমেছে। তো এখানে যে বিষয়টা মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন
তো পুলিশ যখন ওনাদের থেকে জিজ্ঞেস করলেন এবং যখন ক্যাম্প এই তাদের যে আপনার মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তার থেকে কিন্তু শনাক্ত করেছে কারা কারা এখানে হতে পারে, এবং গাড়িটাও কিন্তু সেখানে পেয়েছে, মানে 2.5 কিলোমিটার দূরে। এবং যারা এখানে লেখা আছে যে প্রায় 12 থেকে 15 জন প্রত্যক্ষদর্শী যারা, তারা বলছেন যে যুবক মারাত্মক অস্ত্র শস্ত্র সহ পূর্বোক্ত যে 3টি গাড়ি নিয়ে, আমি যেটা 3টে গাড়ি বললাম, এই মহিন্দ্রা ম্যাক্সকে আটক করে তাকে ওখানে ড্রাইভারকেও মারধর করে, আর যারা যাত্রীরা ছিল তাদেরকেও মারধর করে, এবং সেখান থেকে ওই যে অবৈধ নেশার যে সামগ্রী সেটা নিয়ে, আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে পালিয়ে যায়। কিন্তু ওই অ্যান্ড্রয়েড থেকে যে ফটোগুলো ওরা তুলেছে তার থেকে দেখে ওইখানকার লোকজন তারা ওই খুব মানে ওখান থেকে পুলিশের কাছে যখন বললো, তখন তাকে দেখলো একজনের নাম সুমিত সাহা, পিতা শ্রী চন্দন সাহা, জাঙ্গালিয়া থানা, বিশালগড়। সে এখান থেকে চলে গেছিল এবং শেষ পর্যন্ত তাকেও কিন্তু ওনারা ধরার চেষ্টা করেছে। কিন্তু ওই একটা আইফোনও ছিল, সেই আইফোনটিকেও তারা বাজেয়াপ্ত করেছে, ওই গাড়ির মধ্যেই তারা পেয়েছিল। এবং যেসব ব্যক্তিরা ওই আইফোন বা প্রত্যক্ষদর্শী ইত্যাদি তাদের সাথে কথা বলে যেটা জানলো, এবং ওইখানকার লোক এই যে সুমিত সাহা যাকে ওখানে ওরা আটক করেছে, এই নিয়ে এখানে দীপঙ্কর নম, পিতা শ্রী নিরঞ্জন নম, কৌশিক দেবনাথ এবং কৃষ্ণ দেবনাথ, তুষার দেবনাথ, জয়দীপ সরকার, তমাল ভৌমিক, বান্টি সরকার, রাজদীপ সাহা, পাকেশ দেবনাথ, সত্যম পাল, এদেরকে কিন্তু পুলিশ তাদেরকে শনাক্ত করেছে। এবং ওই যে নামগুলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর করা হয়েছে এবং তদন্ত চলাকালীন যে অপরাধ সংগঠনের সময় যারা যে সাদা রঙের ওয়াগন যে গাড়িটা, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, এফআইআর করা হয়েছে। আরো পুরো এখানে বিস্তৃতভাবে দেওয়া আছে, আমি এখানে বাকিটা আমি করে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন। আমি যতটুকু একবার পরে আমার মনে যতটুকু আছে আমি বললাম। আমার যে ঘটনাটা চুরিলামে হইলে পরেও গাড়িগুলি ফলো করছিল বিশাল। এখন বেআইনি অস্ত্রের কথা তো আপনি বললেন, এদের কাছে ছিল। কারণ গোকুলনগর থেকে চুরিলাম ফরেস্ট অফিস, এই যে জায়গাটা, এই জায়গাটাতে দেখা যাচ্ছে এই গাড়ি ছিনতাই, টাকা ছিনতাই, ফরেস্টের সমিল উদ্ধার করে সেখানে ফরেস্ট তাদেরকে আক্রমণ করা, বিভিন্ন রকম ঘটনা প্রতিদিন ঘটছে। পিডব্লিউডি দপ্তরের ঘটনা, এই সমস্ত প্রতিদিন ঘটছে এই জায়গাটার মধ্যে, এবং এটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এবং তারা মানে সেখানে এই কাজ যারা করছে, মাঝে মাঝে সেখানে দেখা যায় যে খবরের কাগজে উঠে, পাবলিকের বিভিন্ন বয়ানের মধ্যেও আছে যে বিশালগড়ের পুলিশ সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না। এই কেসটাতে কিন্তু এখানে এডিশনাল এসপি এই কেসটা স্পেসিফিক সেখানে দেখাশোনা করছে, কিন্তু সেখানে দেখা যায় সেইভাবে নিচ্ছে না। একটা এদের মাথায়ও কোনো দৃশ্য শক্তির হাত আছে এই ধরনের দেখা যায়। এখন যাই হোক, এই যে জায়গাটা একটু নিরাপত্তাহীন অনেকটা মনে হয়। মাঝখানে একটু তো বাইপাসে অসুবিধে হচ্ছিল রাত্রিবেলা আসা যাওয়ার ক্ষেত্রে, অনেকটা কমে গেছে কিছু অ্যারেস্ট হওয়ার ফলে। কাজেই আমার হলো, আপনি জিরো টলারেন্সের কথা বলেন সব সময়, আমার স্পেসিফিক আপনার কাছে অনুরোধ হলো যে এদের বিরুদ্ধে এই জায়গাটা যাতে ঠিক থাকে, নিরাপত্তা যাতে ঠিক থাকে, এখানেও আপনি জিরো টলারেন্স হিসাবে দেখবেন কিনা। বাস, মাননীয় অধ্যক্ষ মহোদয় উনি ঠিকই বলেছেন, আমিও দেখি যেখানেই দেখবেন একটু অন্ধকার বা একটু কম আলো বা একটু আইসোলেটেড, ওইসব জায়গায় কিন্তু এই ধরনের যে অপকাম হওয়ার একটা প্রচেষ্টা থাকে। আমি বারবার পুলিশদের অফিসারদের সাথে আমি কথা বলি যে এখানে নাকা সিস্টেম যাতে আরো বাড়ানো যায়, কিন্তু যতই আপনি চেষ্টা করেন, এখানে দেখুন এই ঘটনার মধ্যে অলরেডি 4 জন অ্যারেস্ট হয়েছে। একজন তো ওইখানকার লোক, একজনকে পাকড়াও করেছে, বাকি আইডেন্টিফাই করে আরো 3 জনকে কিন্তু অ্যারেস্ট করেছে এবং মামলা চলছে, বাকি কয়েকজনকে এখনো পুলিশ চেষ্টা তো আছে। যতটুকু পারা যায় বারবার এই যত বাইপাস হবে আপনি দেখবেন
শুধু ত্রিপুরার বাইপাস না, বাইপাসেই জনমান মানে জনশূন্য থাকে সাধারণত ওইসব জায়গায়। তো দেখি এগুলোর মধ্যে কত কিভাবে টেকনিক্যাল বিষয় কিছু আছে কিনা, টেকনোলজি ইউজ করা যায় কিনা, সেগুলো নিশ্চয়ই আমরা দেখব। পরবর্তী রেফারেন্স 3 নম্বর রেফারেন্স পিরিয়ডের দৃঢ়তি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মাজি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো, গত 13 ফেব্রুয়ারি 2026 ইং সন্ধান পত্রিকায় প্রকাশিত সংবাদে বাংলাদেশের জামিনদার ভারতীয় সরকারি কর্মী আদালতের নোটিশ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরোটা তো আমার একবার পড়েছি আমি, আমার যতটুকু আমি মানে না রিডিং না পড়ে আমি যতটুকু বলতে পারি, এটা একটা অদ্ভুত। এই যে লোকটা এ কিন্তু ট্রাফিকে কাজ করে, ও সব জায়গায় গিয়ে জামিনদারের কাজ করে, এবং সেখানে আমি কোনোদিন আর জামিন নেইনি, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ধরা পড়েছে এবং তাকে সাসপেন্ডও করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি কালকেও বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এ কিন্তু একদম মানে সাসপেন্ড করা হয়েছে এবং তার যে ওই আপনার একটা ইনক্রিমেন্ট দেওয়ার যে বিষয়, 3 বছরের জন্য ইনক্রিমেন্টও বন্ধ করা হয়েছে, কিন্তু তাকে পাওয়া যায় না, ধরা যায় না। কারণ আপনি জানেন অনেকগুলো কারণে তাকে ধরতে পারছে না, কিন্তু এখন কিন্তু সে পলাতক, এবং তার জন্য মানে তাকে ধরার জন্য অলরেডি পুলিশ কিন্তু চেষ্টা করছে। আমি একটু খালি কয়েকটা বিষয় আমি বলছি। তার নাম সঞ্জু দাস, সে এলডিসি অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বর্তমানে এসডিপি অফিস লংতরাই বেলি দলাইয়ে কর্মরত। সেখানে মাননীয় খোয়াই আদালতে উপস্থিত হয়ে ঘোষণা করেন যে তিনি অন্য কোনো মামলায় কখনো জামিনদার হিসাবে দাঁড়ায়, কিন্তু যাচাই করে দেখা যায় তিনি ইতিমধ্যে আরো 4টি মামলায় জামিনদার হিসাবে কাজ করছেন। মানে এই হচ্ছে ঘটনা আর কি। এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে শোকজ নোটিশ সার্ভ করবে কোথায়, ও নেই কোথাও, পাওয়াই যায় না তাকে। এবং আমি জানি না তার আরো কি মেন্টাল কি প্রবলেম আছে কি না আছে। তো অলরেডি ডিপার্টমেন্টাল প্রসিডিং চলছে। লার্নেড সিজিএম কোর্ট আগরতলা এটি যে রিপোর্ট, তারপর করে এসপি ট্রাফিক এবং এই তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পরে যা হবে তাকে তো শাস্তি পেতেই হবে। মানে স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, বিষয়টা তো শুধু সরকারি কর্মচারী না, এর আগেও আগরতলাতে অনেক বাংলাদেশিকে জামিনদার হিসেবে অন্যান্য জামিনদার কোর্টে গেলে 2,000-2,500 টাকা বা 3,000 টাকা পাওয়া যায়। অনেক জামিনদার বাংলাদেশ জামিন দেওয়া হয়েছে, পরবর্তী সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এ ব্যাপারে আমি ত্রিপুরা হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিসকে আমি চিঠি লিখেছিলাম, কিন্তু পরবর্তী ওই চিঠির উত্তর তার পাইনি, কি হয়েছে আমি জানি না। তবে আমি পরে শুনেছি যে এটার ব্যাপারে একটা অ্যাকশন হয়েছে, যে যারা ইয়ে করছে। তবে আমি একটা অনুরোধ করব আপনার মাধ্যমে, যে কোনো সরকারি কর্মচারী যাতে ভবিষ্যতে প্রত্যেকটা, যে স্বরাষ্ট্র দপ্তরে হোক বা অন্য দপ্তরে হোক, যাতে সরকারি কোনো কর্মচারী যাতে ওই সমস্ত বাংলাদেশিদের জামিনদার যাতে না হয়, সেরকম একটা নোটিশ দেওয়া যায় কিনা সরকারিভাবে দপ্তরের মাধ্যমে, সেটা একটা করা যায় কিনা একটা বিবেচনা করার জন্য। আর যাতে বাংলাদেশি যাতে জামিন না পায়, যে এখানে তাদেরকে যদি তাদের সাজাটা শেষ হয়ে যায়, তা যেন তাদেরকে সাজা শেষ হওয়ার পর ডিটেনশন ক্যাম্পে রেখে তাদের ফেরত পাঠানো, সেটার জন্য ব্যবস্থা করা করলে ভালো হয়। আমার একটা ছোট্ট পয়েন্ট অফ ক্লারিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আছি, তো এখন উনি দেখবেন আশা করি। আমি আমার গভর্নর ভাষণে এটা উল্লেখ করেছিলাম যে এখানে প্রফেশনাল কিছু জামিনদার বিভিন্ন কোর্টে ঘোরাঘুরি করে, এবং দিল্লিতে হিউজ নেক্সাস এই প্রফেশনাল জামিনদারের সঙ্গে থানাগুলোর রয়েছে। এনডিপিএস কেসে ধরুন বিহারের লরি চালক, গাড়ি চালক, আসামের হোক বিহারের হোক, তাদের গ্রেপ্তার করে জেলে রাখা হয়, কয়েক মাস বাদে চার্জশিটটা জমা দিয়ে দেয় পুলিশের তরফ থেকে।
চার্জশিট জমা দেওয়ার পর স্বাভাবিকভাবে এই গাড়িটা ডিফল্ট পেয়ে তখন বেল পিটিশন মুভ করলে জামিন হয়। এই প্রফেশনের জামিনদাররা তাদের জামিনে মুক্ত করে হিউজ অ্যামাউন্টের বিনিময়ে। পরবর্তী সময়ে সে বিহার চলে যায়, আসাম চলে যায়, এবং ওই টাইমে যিনি জামিনদার হলেন উনি কোর্টের কাছে আবেদন বলছেন যে আমি এর জামিনদার হতে রাজি নই, এবং পুলিশ ওকে ওয়ারেন্ট বের করে বিহারে খুঁজে পাচ্ছে না। এইটা একটা বিশাল বড় চক্র, ইন কনভেন্স উইথ এ সেকশন অফ দ্য পুলিশ। আমার অনুরোধ থাকবে আপনার কাছে, এবং কোর্টে পুলিশে একটু অনুসন্ধান করলে আপনার সব বেরিয়ে আসবে, তো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং এটার উপর অনুসন্ধান করার জন্য আমার দাবি থাকবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় আমাদের রঞ্জিত বাবু এবং মাননীয় বিধায়ক সুদীপ বাবু যে বলছেন, পারা যায় না এরকম কিছু নাই, ইচ্ছে করলে করা যায়। এর জন্য মনিটরিং এর যে ব্যবস্থা, আর এইগুলো দিজ আর ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, অনেকদিন ধরে অভ্যেস হয়ে গেছে। তো এই অভ্যেস থেকে মুক্তি পাওয়া অনেকের পক্ষে এটা তো মানে এগুলো কিন্তু ভেরি সমস্যা। এগুলোর জন্য আমরা এখন যেভাবে কাজ করছি, আমি একটু আগে আপনি ছিলেন না সেখানে, আমি বলছিলাম এগুলোর মধ্যে আমরা জোর দেওয়াতে হয়তো আপনারা বলতে পারেন যে না আইন কানুন এখনই নেই, কিন্তু এসবের উপর জোর দেওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের যে ল অ্যান্ড অর্ডার অনেকটা কিন্তু কমে এসছে। আপনি সেটা অস্বীকার করেন, আমরা তথ্য দিয়ে বলছি, এখন বলবেন তথ্য একরকম কিন্তু বাস্তবে আরেক রকম, এরকমটা না। আজকে গত 20 বছরের মধ্যে দেখা গেলে 8.2% ক্রাইম রেট কিন্তু কমেছে, এটা মানতে হবে। আমার তো রিপোর্ট দেখেই কথা বলতে হবে, এনসিআরবি রিপোর্ট বলছে, এটা আমি বলছি না এটা। তো এই যে ধরুন এখানে আরেকটা বিষয় ঠিকই বলেছেন রঞ্জিত বাবু, যে ভদ্রলোকের জন্য জামিনের জন্য রয়েছে তার নামটা কি? শাকিল প্রবাস খান, ঠিকই ধরেছেন আপনি। তো এটা আমাদের একটা অভিযান, আমাদের কিন্তু এটা একটা আন্দোলনের মতোই চলছে এখন। এবং আমি আবার বলছি যে আমরা যদি আজকে উত্তরপ্রদেশ থেকে ধরে আনতে পারি, এনডিপিএস এর যে মালগুলো আমরা ধরলাম, যদি আমরা আজকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারি, তো তাকে কেন ধরতে পারবো না? এগুলো আই উইল লুক ইনটু ইট, এবং এগুলো ছাড়াও হবে না। এটা কিন্তু বেলটা কিন্তু ফর দি স্যাটিসফ্যাকশন অফ দ্য কোর্ট। এখানে ভালো হয়েছে, আলোচনা করেছেন, এখানে আলোচনা শুনছেন, ল ডিপার্টমেন্ট উইল টেক আপ দি ম্যাটার অফ দি হাইকোর্ট, এটা নেওয়া যায়। কিন্তু গভর্নমেন্ট একে বেল দেবো ওকে বেল দিও না তারা বলতে পারবে না। ইট ইজ ফর দি স্যাটিসফ্যাকশন অনলি কোর্ট, এটা আপনারা জানেন, এখানে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, বেল মানে কন্ডিশন দিতে পারে গভর্নমেন্ট এমপ্লয়ি। পুলিশের ফরওয়ার্ডিং, তার সেকশন, তার ফাইন্ডিংস, তার উপর নির্ভর করবে কোর্ট বেল গ্রান্ট করবে কি করবে না। না, ওইটার কথা বলছি না। বেল অর্ডার দিল যে 10,000 টাকা বেল বন্ড দাও, এবার কোর্ট দিল, এবার বেল আর দাঁড়ালো কেউ, দাঁড়ালে যদি কোর্ট স্যাটিসফাইড হয়ে এই বেল আর ঠিক আছে, অন্যরা কিছু, গভর্নমেন্ট কি করবে? না না, এটা হচ্ছে যেটা, এটা কেন আমাদের ল সেক্রেটারি এখানে বসে আছে, এটা ফ্যাক্ট। উনি জুডিশিয়াল অফিসার ছিলেন উনি। তো এখানে সিস্টেমটা এরকম, যেহেতু অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে, আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই সেটা বলবেন। আমার মনে হয় আমাদের এটা ভালো, এবং মাননীয় চিফ মিনিস্টার কিন্তু এটা ঠিক বলছেন, ক্রাইম যেমন কড়াকড়ি করছে, যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই যে কড়াকড়ি করছে আমাদের, এটা কিন্তু ফ্যাক্ট। তো সেই জন্য মুখ্যমন্ত্রী করছে, কিন্তু আজকে যে হাউসে এই কথাটা উঠেছে, এটা বরঞ্চ টেক আপ করা উচিত যে হাইকোর্ট অ্যাসেম্বলিতে কিন্তু এই যে বেল নিয়ে যারা বেল বন্ড দিয়ে চলে যায়, তাদের যেমন আমরা 10,000 টাকা দিয়ে দিলাম, 30, এটা তো এরকম। এই জন্যই বলছি এটা বোধহয় টেক আপ করা উচিত। পরবর্তী রেফারেন্স পিরিয়ডের নাম্বার হচ্ছে 4র্থ, উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী। এখন আমি রাজস্ব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো কল্যাণপুর থানা এলাকার
অন্তর্গত একাধিক সরকারি কার্যালয় ও সরকারি আবাসন বর্তমানে যে টিলায় অবস্থিত সেই স্থানে প্রবল সম্ভাবনাময় ভূমি ধসের ফলে বড় ধরনের বিপর্যয় তথা দুর্ঘটনার আশঙ্কা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরীর যে বিষয়টা, যে কল্যাণপুর থানা এলাকার অন্তর্গত একাধিক সরকারি কার্যালয় ও সরকারি আবাসন বর্তমানে যে টিলায় অবস্থিত সেই স্থানে প্রবল সম্ভাবনাময় ভূমি ধসের ফলে বড় ধরনের বিপর্যয় তথা দুর্ঘটনার আশঙ্কা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এখানে এই যে টিলাটা বলছে মানে প্রায় 18 কানি জমি, এবং সেই জমির মধ্যে কিন্তু অলরেডি থানাও আছে, একটা কৃষি দপ্তর অফিসও আছে, DWS অফিস আছে, ওভারহেড ট্যাঙ্ক, DCM অফিস কল্যাণপুর তফসিল অফিস, পঞ্চায়েত অফিস এবং 6টি পুলিশ কোয়ার্টার, প্রাণী সম্পদ, এর অনেক দপ্তর কিন্তু সেখানে আছে। এখন উনি মাননীয় বিধায়ক যে বিষয়টা বলছেন যে এই DCM অফিস আর কল্যাণপুর এর যে এই দুটো যে জায়গা তার মাঝখানে প্রায় 5 কানি জমি, এটা কিন্তু এই যে কাজ শুরু হয়েছে পেছন দিক থেকে সেই কাজের কারণে সেটা একটা ভূমিধ্বস হয়েছে। এবং সেখানে দেখা গেছে যে একটা রিটেনিং ওয়াল নির্মাণের জন্য সেখানে একটা প্রস্তাব খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যার মূল্য 1,05,06,000, যাতে ওই ভূমিধ্বসটা ইয়ে করা যায়। তো এটার একটা আবার মানে সমস্যা কি, এই যে খোয়াই জেলার থেকে যে প্রস্তাবটা স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড থেকে সেটা বিবেচনা করা হয়, কিন্তু দেখা গেছে রাজস্ব দপ্তর এই প্রস্তাবটির যে গুরুত্ব ধারণ করে সেটা কিন্তু ভারত সরকারের যে নির্দেশিকা, যে SDM এর যে প্রপোজাল ভেরিফিকেশন এবং স্ক্রুটিনি কমিটি তার কাছে পাঠানো হয়েছে। কিন্তু সেখানে ওই কমিটির কি দেখলো যে এখানে যে প্রকৌশলী ও যে বিশেষজ্ঞরা যে সদস্যরা তারা রয়েছেন, তারা সেটা দেখে বললে এইভাবে হবে না, এখানে একটা আনুমানিক যে ব্যয় দেওয়া হয়েছে সেটা এই নির্দেশিকা যে ডিজাস্টার মিটিগেশন প্রপোজালের যে নির্দেশিকা গাইডলাইন সেই অনুযায়ী পাঠানো হয়, যে হ্যাজার্ড রিস্ক ইত্যাদি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো যে কারণে যে এটাকে নতুন ভাবে প্রস্তাবটি যাতে ঠিক করে বানায় সেই গাইডলাইন, তো এই গাইডলাইন অলরেডি তৈরি হয়েছে এবং এই প্রস্তাবটি এই মাসের শেষ নাগাদ অনুমোদন করা হবে বলে জানা যাচ্ছে। বাকি আমি এখানে লে করে দিচ্ছি, ওই আমার একটি অনুরোধ, আমি গতবার যেটা বিষয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছে আমি ধন্যবাদ জানাই, বিষয়টা সত্য, কিন্তু রাস্তার কারণে না, এটা আর 18 কানিও না 5 কানি যেটা বলেছে একটু কম, মানে 200 মিটার থেকে একটু কম যদি এটা করা হয়, নাহলে অনেকগুলো অফিস ধসে যাবে। যে বাবুই হোক, মানে যে কোনো ফান্ডের থেকে ক্রাইটেরিয়া হয় না ঠিক আছে, তবু আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে যাতে এটা দিলে আমার এই অফিসগুলো সমস্তগুলো সঠিক থাকবে। নমস্কার, ধন্যবাদ। উনি ঠিকই বলেছেন, আমি তো লাইন করিনি, তো যেটা এখানে লেখা আছে DCM অফিস এবং কল্যাণপুর রাস্তার যে কল্যাণপুর থানার পিছনের অংশে নতুন রাস্তা একটা বানানোর পরেই তো হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, রেফারেন্স পিরিয়ডের সময় কিন্তু 30 মিনিট ওভার হয়ে গেছে, কারণ কলিং অ্যাটেনশন আরো 30 মিনিট আছে, এটা তো করতে হবে। আমার অনুরোধ থাকবে যে রেফারেন্সটা শেষ করে কলিং অ্যাটেনশনে যাওয়ার জন্য। তাহলে এখন কলিং অ্যাটেনশন নিয়ে যাচ্ছি, বাকি 4 নম্বর পর্যন্ত হলো, বাকি 3টা আর হচ্ছে না। 7টার মধ্যে 7টা এখানে আছে রামবাবুর লে করে দেবে, রামবাবুরটা, এবং তারপরে আরেকটা আছে বিশ্বজিৎ কলই এবং অন্তরা দেব সরকার। না মেম্বার বলুন। ঠিক আছে, ইয়েটা রামবাবুরটা লে করে দেন, বিকাশ বাবুরটা একটু
মাননীয় অধ্যক্ষ স্যার, আমার ব্লক সম্বন্ধে যদি একটু, আমার না সারা ত্রিপুরা রাজ্যে না কই আসে নাই ঠিক না আছে তো। যখন আগে একটা শেষ হোক না ওটা আপনার তো আসুক না। লাস্টে 7 নম্বরে আপনি এখন ফরিয়াদ পত্রিকার যেটা এটা লেখ করি, বিশ্বজিৎ কলোনিটা ফরিয়াদ পত্রিকাটা লেখ করবেন। আর Clarification. কলমটা নেক্সট স্যার একটু আমার রেফারেন্সটা এটা একটু আলোচনা করা দরকার দিচ্ছে আচ্ছা দিচ্ছে ঠিক আছে। 6 নম্বর রেফারেন্স পিরিয়ডের সরস্বতী, আচ্ছা 5 নম্বরটা লেখ করে দেবে। তো রেফারেন্স পিরিয়ডের সরস্বতী উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কলম। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়ভিত্তিক প্রজা উত্তপ্ত শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই রেফারেন্সে যিনি উত্থাপন করেছেন মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কলই, আপনি অলরেডি শীর্ষকটা আপনি বলেছেন, তবু আবার বলছি যে শরিকি সংঘাতে বোমার চলল গুলি শীর্ষক। বিগত 14/3/26 সন্ধ্যা প্রায় 7:15 কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী জম্পুইজলা যে থানার অন্তর্গত জম্পুইজলা ব্রিজ সংলগ্ন বিজেপি পার্টি অফিসে অতর্কিতে আক্রমণ চালায়। ব্রিজে কর্তব্যরত 4 জন টিএসআর কর্মী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতিকারীরা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে জোরপূর্বক পার্টি অফিসে হামলা চালায়। এই সময় নিকটবর্তী এলাকায় মোবাইল ডিউটিতে থাকা জম্পুইজলার থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে যারা দুষ্কৃতীরা ছিল তাদের ছত্রভঙ্গ করে। দুষ্কৃতিকারীরা অফিস ভবনের লোহার জানালা ভাঙচুর করে, দরজায় লাথি মারে, নাম ফলক ফ্ল্যাগ ও কিছু দলীয় পতাকা ছুঁড়ে ফেলে দেয় এবং পাশেই বাঁশের তৈরি রান্নাঘরের টিনের দরজাও ক্ষতিগ্রস্ত করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী সেখানে যায় এবং উক্ত ঘটনায় জম্পুইজলায় একটা ওখানে যিনি এসআই আছেন অমর কৃষ্ণ দেবনাথ, উনি সুমোটো কেস নেন। অন দ্য সেম ডে আবার রাত্রি প্রায় সন্ধ্যা প্রায় 8:10 কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী একটি বোলেরো গাড়ি নিয়ে এসে জম্পুইজলা থানার অন্তর্গত ব্লক চমুনিতে অবস্থিত তিপ্রামাতা পার্টি অফিসে আক্রমণ চালায়। তারা পার্টি অফিসের ভিতর ও বাইরে উপস্থিত 5 জন সমর্থকদের উপর একটি বোমা নিক্ষেপ করে এবং একাধিক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এরপরে জম্পুইজলা থানার অন্তর্গত বৈরাগীপাড়া নিবাসী অমিত দেব বর্মা পিতা প্রয়াত লাল মোহন দেব বর্মার বা পায়ে গুরুতরভাবে আঘাত পান। নিকটবর্তী এলাকায় যারা নিরাপত্তা বাহিনী টহলরত ছিল তারা তৎক্ষণাৎ ওখানে পৌঁছে এবং বোলেরো যে গাড়িটি যখন তাদেরকে ধাওয়া করে তারা বোলেরো গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জম্পুইজলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে এবং আহত যে ব্যক্তি ওনাকে প্রথমে সিএসসি তে পাঠানো হয় কমিউনিটি হেলথ সেন্টার এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে 7ম ব্যাটালিয়ন টিএসআর জেলা রিজার্ভ এবং 11তম ব্যাটালিয়ন টিএসআর এবং সিআরপিএফ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। আইজি ল অ্যান্ড অর্ডার, পুলিশ সুপার সিপাহীজলা, অতিরিক্ত পুলিশ সুপার সেখানে ঊর্ধ্বতন পুলিশ অধিকারী সেখানে তারা পরিদর্শন করে এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং সংবেদনশীল যে স্থানগুলো আছে নিয়মিত মোবাইল টহল এবং পেট্রোলিং চালানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জম্পুইজলা মহকুমায় 14/3/26 তারিখে রাত 9টা থেকে 15/3/26 তারিখ পর্যন্ত রাত 9টা পর্যন্ত একটি বিএনএসএস যে 163 ধারা জারি করা হয়, যেটা 144 ধারা আগে ছিল, সেখানে জারি করা হয় এবং এই অস্ত্র আইনের মামলা সেখানে রুজু হয়। অনুযায়ী অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। উভয় মামলার তদন্ত চলছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। তো রেফারেন্স পিরিয়ডের 7ম পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার। অ্যাকচুয়ালি কলিং রিলেশন হবে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন ঘটনাটা সত্যি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা ছোটখাটো ঘটনা হতেই পারে, কিন্তু জাস্ট লাস্ট 1.5 month জম্পুইজলাতে সিরিজ অফ দেশ কোনো বোমা ফাটানো হয়, বন্দুক হাতে নিয়ে ঘুরে
এটা সম্পূর্ণ ইভেন যিনি এখন গুলিবিদ্ধ হয়েছেন অমিত দেববর্মা, হে নিজেও ওই লোকটাকে দেখেছেন, যে লোক বন্দুক নিয়ে ওনাকে ওপেন ফায়ার করেছে এবং প্রায় 8 রাউন্ড মতো ওইখানে ওই যে বাইরের লোক ছিল ওই তাদেরকে গুলি করার পরও পার্টি অফিসে গিয়ে প্রায় 8 রাউন্ড মতো ওরা আইডেন্টিফাই হয়েছে। তো তার পরিবর্তেও এখন অ্যারেস্ট হয়নি কেন আমার কিছু জানতে চাই, কারণ এর আগে 5 তারিখ মার্চে যে আইজিজিএল যে সরকারি একটা উন্নয়ন একটা ডেভেলপমেন্ট কাজের জন্য মানে কাজের ওই বিল্ডিং এর কনস্ট্রাকশন চলাকালীনই কিছু দুষ্কৃত তারা মানে পুরা গুন্ডা ডাকাত সন্ত্রাস থেকেও বেশি বলতে পারে, হেডেভারকে নিয়ে মারধর করে পিস্তল দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে গেছেন। তো তার পরিবর্তেও এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট হয়নি। তো অলরেডি এফআইআর হয়েছে, অনেক কিছু হয়েছে, তো তারপরে কিছু হচ্ছে না। আমার মনে হয় এটা কেউ না কোনোভাবে কিছু না কিছু বড় মাপের কিছু হতে পারে, এটার ইন্ধন থাকতেই পারে। তো তার একটু জানা দরকার, কিন্তু এরকম আমরা কখনো দেখিনি তাহলে জম্বু জেলাতে হাতে বন্দুক নিয়ে বা বোমা ফাটানো এরকম প্রত্যেকদিনই হচ্ছে। কিছুদিন আগে ত্রিপুরামথার 28 তারিখ ফেব্রুয়ারিতে রাত্রে 9:30 দিকে আবার বুম ফাটানো হয়েছে। আমাদের অর্জুন দেববর্মা তার বাড়িতেও বুম ফাটানো হচ্ছে, মানে সিরিজ অফ ঘটনা হচ্ছে। তো সেটা আইন শৃঙ্খলা আমি বলতে চাই মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবো, এটা এইগুলাকে চিহ্নিত করে অতি সত্বর শাস্তি দেওয়া দরকার। আমরা ঠিক আছে পার্টি করে পলিটিক্স করে কিছু ছোট মোটো ঘটনা হতেই পারে, কিন্তু হাতে বন্দুক নিয়ে গোড়া বা বুম ফাটানো এটা তো আমার মনে হয় এটা পুরা সন্ত্রাসবাদী থেকে আরো বেশি ক্রাইম মনে করি। তো কাইন্ডলি প্লিজ আপনি একটা ছোট্ট সঙ্গে বলে দেবেন একবারে, ঠিক খেয়াল করতে পারি না আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়েছে কিনা, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে কিনা, এটা দুটো। আর হচ্ছে আর্মস রিকভারি হয়েছে কিনা। এখানে তো দেওয়া আছে অস্ত্র আইনের ধারা 27(2) অনুযায়ী করা হয়েছে না। এটা এখন এত এই ধারাগুলো তো দেওয়া হয়েছে এক্সক্লুসিভ। আপনি বললেন যে অস্ত্র নিয়ে, আমি এটা আর্মসের বিষয়ে দেওয়া আছে 27(2) ধারাটা আমার কাছে এখানে যে ধারা আছে 326G, আপনি তো বুঝতে পারবেন না। 132, 234(2), 109, 118(2), 3(5) এইভাবে দেওয়া আছে না। এখন তো দেখা যাক কি হয়, এটা তো অনুসন্ধান চলছে। আর আমি আরেকটা বলছি, আর্মস তো না, আর্মস তো কোথায় রিকভারি তো এই মানে এটা তো গিয়ে কিছুই পাইনি এখন পর্যন্ত, রিকভারি হয়নি। বিশ্বজিৎ বাবু যেটা বলছেন, দেখুন কে চায় এই ধরনের, আমরাও চাই যে শান্তিপূর্ণ থাকুক সব জায়গায়, কিন্তু আবার আমি একটা বলছি, বারবার বলছি, সে যে পার্টিরই হোক, মানে আবার আমি বলছি, সে যে পার্টিরই হোক, যদি যারা এই ধরনের কাজ করবে আইনের পথে চলবে, বারবার আমি বলছি। এবং এর আগেও যেসব ঘটনাগুলো দেখছেন আপনি, আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি। এখন পার্টিকুলার একটা বিষয় যদি হয় তাহলে কিন্তু, এবং আমি নিশ্চয়ই ফলো আপও আমি করবো, নেক্সট রেফারেন্স পিরিয়ডের 7ম উত্থাপন করেছিলেন মাননীয় সদস্যা। আরেকজন আছে অন্তরাজি মেম্বার, বারবার বলছেন পিরিয়ডের 7ম উত্থাপন করেছিলেন মাননীয় সদস্যা শ্রীমতী অন্তরা সরকার দেব। এখন আমি গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়টির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো জনস্বার্থে রাজ্যের বর্তমান ব্লকগুলিকে রিঅর্গানাইজেশন করা সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রায়শ অনেক জনপ্রতিনিধি, বিশেষ করে যারা আমাদের মাননীয় বিধায়ক বিধায়িকারা আছেন,
ওনারা অনেক সময় বলেন আমার একটা আলাদাভাবে ব্লগ করুন। তো আমি বলেছি বিষয়গুলো নিয়ে আমাদের, কারণ একটা ব্লগ করতে গেলে তার কিন্তু আনুষঙ্গিক অনেক বিষয় আছে, আর্থিক বিষয় আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লোক, হিউম্যান রিসোর্স। তো আমার কাছে যা রিপোর্ট আছে এটা কিন্তু যে তৎকালীন সময় মানে যখন আগে আমাদের সরকার যখন ছিল, আমাদের 8 বছর আগে, তাদের সময়ে তখন প্রায় 45 ব্লক ছিল, এবং 2013-র কথা বলছি, এবং 2013-র পরে সেটাকে পুনর্গঠন করা হয়েছে লাস্ট, এবং সেখানে প্রায় আরো 13টা নতুন ব্লক কিন্তু করা হয়েছে। এখন সেই ব্লক করাতে এখন 58 ব্লক হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো আছে, এই ব্লক করতে গেলে এখন যেভাবে ব্লকের আমরা যে এই যে 58 ব্লক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এতে করে কিন্তু যা যা কাজ করার দরকার ব্লকের অধীনে সেটা কিন্তু খুব সুচারুভাবে সুন্দরভাবেই কাজ হচ্ছে। কিন্তু অনেকের এই বিষয়ে আমার কাছে বলছেন, আমি পুরো ডিটেলস বলছি না, তো অনেকে আমার কাছে বলছেন, আমিও বলেছি পরবর্তী সময়ে আমরা সব আমাদের যারা ক্যাবিনেট মিনিস্টার মহোদয়রা আছেন তাদের সাথে বসবো, বসে আগে কথা বলবো। আর আমি আগে যেটা বলেছি এখানে মানে একটা ব্লক পুনর্গঠন এটা কিন্তু ভেরি কমপ্লিকেটেড বিষয়, এসব বললেই হবে না, কটা জিপি আছে, কটা ওখানে লোক সংখ্যা আছে ইত্যাদি বিষয়ে। তো অনেকে অনেকভাবে আমাকে যুক্তি দেয়, এবং এটা কিন্তু একটা টাইম টেকিং বিষয়। বা কালকে বললাম এবং আজকেই হয়ে যাবে সেরকম না, সেখানে যারা এখানে যারা বসবাস করেন তাদের পুনর্বিন্যাস এবং যে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো একটা জটিল বিষয়। কিন্তু জটিল হলেও যেহেতু ওনারা 2013-তে করেছেন, তো করা যাবে না কেন? তো কিছু কিছু জায়গায় আমি অলরেডি আমার গোচরে এসছি, উনিও আমাকে বলেছেন, মাননীয় বিধায়ক অন্তরাল মহোদয়া, তাছাড়া আরো অনেক আমাদের মিনিস্টার সাহেব এখানে বলেছেন। তো আমি বললাম যে যদি এই পুনর্বিন্যাসের রিয়েলি যদি প্রয়োজন থাকে, দরকার যদি থাকে, তাহলে আমরা আগামী দিন সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। মাননীয় অধ্যক্ষ স্যার, আমাদের কমলাসাগর বিধানসভাটি 20টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বিশালগড় ব্লক এবং ডুকলি ব্লকের 2টি ব্লকের অন্তর্ভুক্ত। 16টি গ্রাম পঞ্চায়েত বিশালগড় ব্লকে। ওই বিশালগড় ব্লক 34টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। ডুকলি ব্লক 23টি গ্রাম পঞ্চায়েত এবং 3টি ভিসি নিয়ে গঠিত। এবং আমাদের কমলাসাগরের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রায় 17 কিলোমিটার এবং 10 কিলোমিটার যাতায়াতের জন্য ওই 2টি ব্লকে যেতে হয়। আমাদের গত বছর যখন আমি দপ্তরকে চিঠি দিয়েছিলাম, পঞ্চায়েত দপ্তর থেকে জায়গাও দেখেছেন, ভিডিও করেছেন, তারপর একটা আলোড়ন সৃষ্টি হলো, দপ্তরও গিয়ে বললো হ্যাঁ হয়ে যাবে, যেই ইনফ্রাস্ট্রাকচার আছে, পরিকাঠামো আছে পর্যাপ্ত পরিমাণ, তারা ছবিও উঠিয়ে নিলেন, হ্যাঁ হয়ে যাবে। কিন্তু আমি একজন বিধায়িকা, যে নাগরিকদের মধ্যে যে একটা আলোড়ন, হ্যাঁ নতুন ব্লক হবে, আমাদের অনেক সুযোগ সুবিধা আসবে, তো পরিকাঠামো আছে, তারপর হচ্ছে না। বিগত দিনে দেখা গেছে বগাফা ব্লক সারা রাজ্যের মধ্যে 8টি জিপি নিয়ে গঠিত। পোয়াংবাড়ি ব্লক 7টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। জম্পুই 7টি নিয়ে গঠিত। ইনফ্রাস্ট্রাকচার তো আছে, প্রয়োজনীয় যদি ফার্নিচার লাগে, স্টাফ আছে, প্রত্যেকটা জিপির জন্য স্টাফ আছে, শুধু শিফট করা। আমাদের জায়গা দিয়েছি কোথায়, আমাদের যে 1 নম্বর গেট টিএসআর ক্যাম্প আছে, সাথে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে যদি ফার্নিচারের শুধু লাগে, স্টাফ তো পর্যাপ্ত পরিমাণ আছে, দরকার হলে আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে ফার্নিচারও দেওয়া যাবে। তো মানুষের, এলাকাবাসীর যে দীর্ঘদিনের দাবি, বা বিগত দিনে ব্লকটি হয়নি, বিগত সরকার কেন করেনি, 20টি গ্রাম পঞ্চায়েত কেন করেননি, এটা একটা দুঃখের বিষয়। তো এলাকাবাসীর দাবি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির কাছে আমার নয়, শুধু সারা কমলাসাগরবাসীর দাবি এটার জন্য পূরণ করা হয়। ধন্যবাদ।
আমার বিধানসভাটা 4টা ব্লকে ভাগ করা। একটা পঞ্চায়েতের জন্য না না না, এটা তো করবে স্যার। কলিং অ্যাটেনশন যাচ্ছি, দৃষ্টি আকর্ষণ নোটিশ, উল্লেখ্য বিষয়ের উপর বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণী নোটিশ। আজ 6টি দৃষ্টি আকর্ষণী নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণী নোটিশটি একত্রে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ ও শ্রী চিত্তরঞ্জন দেববর্মা। নোটিশটির বিষয়বস্তু হলো নোটিশটির বিষয়বস্তু হলো আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর নির্মাণ জাতীয় সড়কের বেহাল অবস্থা দূরীকরণের দ্রুত এই জাতীয় সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য পূর্ত এনএইচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত বিধানসভাতেও কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে। তবুও যেহেতু এখানে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয় এবং আমাদের চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় তিনজনেরই একই বিষয়, তবুও অনেক সময় রিপিটেশন করলে জ্ঞান বৃদ্ধি হবে, জানলেও ভালো। যে আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর যে নতুন করে জাতীয় সড়কের যে বেহাল অবস্থা দূরীকরণের দ্রুত এই জাতীয় সড়কের নির্মাণের কাজ সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে। 2014-15 সালের আগে ত্রিপুরায় 2টি জাতীয় সড়ক ছিল। একটা হচ্ছে NH-08 চুরাইবাড়ি থেকে আগরতলা, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 198 কিলোমিটার, এবং NH যেটা 44-এ মনু থেকে সিমলুক, তার দৈর্ঘ্য ছিল 134। অর্থাৎ সর্বমোট NH 2018-র আগে 332 কিলোমিটার। পরবর্তীকালে আরো 4টি জাতীয় ন্যাশনাল হাইওয়ে ঘোষণা করা হয় এবং তার কাজও চলছে। NH 208, NH 208 কোনটা? কুমারঘাট, কৈলাসহর, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া, অমরপুর এবং হরিণা, যেটা সাবরুমের দিকে আছে, অর্থাৎ প্রায় 265 কিলোমিটার। NH 208 যে 4টার মধ্যে 2 নম্বর কৈলাসহর থেকে কুর্তি, অর্থাৎ সেটা 45 কিলোমিটার। NH 3 নম্বর 108B খোয়াই থেকে আগরতলা 55 কিলোমিটার। NH 108A জুলাইবাড়ি থেকে বিলুনিয়া 22.90 কিলোমিটার। এবং এই যে পরবর্তীকালে এটা হচ্ছে 4টা, কিন্তু পরবর্তীকালে এক্সপানশনও হয়েছে, যে জাতীয় সড়কের যে আরেকটু এক্সপানশন সম্প্রসারণ তার কিন্তু ঘোষণা করা হয়েছে। সেগুলো কি? NH 08 আগরতলা থেকে সাবরুম, ওয়েস্টার্ন বাইপাস যেটা লেম্বুঝরা থেকে আরম্ভ করে লঙ্কামোড়া, গোলচক্কর, ক্যাম্পের বাজার, হাপানিয়া এবং আমতলি, যেটা কুড়ি পুকুর আছে সেখানে 25.40 কিলোমিটার। আর একটা হচ্ছে উদয়পুর থেকে শ্রীমন্তপুর, সেটাও 34.50 কিলোমিটার। সর্বমোট তাহলে 923.31 কিলোমিটার। এটা তো গেছে আপনার মেইন লেন্থ, কিন্তু ডিজাইন লেন্থ যেটা হয়েছে, ডিজাইন লেন্থ যখন অ্যালাইনমেন্ট হয় পরবর্তী সময়ে কিন্তু ডিজাইন লেন্থ কমে যায়, তো সেখানে দাঁড়িয়েছে 793 কিলোমিটার। আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর পর্যন্ত যে বিস্তৃত 119 কিলোমিটার দীর্ঘ এই যে সড়কটি দুটি ন্যাশনাল হাইওয়েতে বিভক্ত হয়েছে, যথা NH 108B খোয়াই থেকে আগরতলা, মোট ডিজাইন লেন্থ 38.80। 2 নম্বর হচ্ছে NH 208 কৈলাসহর থেকে কমলপুর এবং খোয়াই, মোট ডিজাইন লেন্থ হচ্ছে 80.20। এই যে জাতীয় যে সড়কগুলো সেটা টু লেন পর্যায়ে হবে, প্রশস্ত হবে, উন্নতিকরণ হবে, এবং সেখানেও কিন্তু 8টি প্যাকেজ সেটা গ্রহণ করা হয়েছে, এক একটা প্যাকেজ আলাদা আলাদা ভাবে, এবং যেটা NHIDCL সেটা কিন্তু সেটা তাদের তত্ত্বাবধানে রয়েছে। এর মধ্যে খোয়াই থেকে কৈলাসহর পর্যন্ত যে 5টি প্যাকেজ,
ছিল, তার মধ্যে 4টির কাজ অলরেডি সম্পন্ন হয়েছে এবং 1টির কাজ চলছে। এবং আগরতলা থেকে খোয়াই যে 3টি প্যাকেজ মধ্যে 2টি প্যাকেজের কাজ অলরেডি সম্পন্ন হয়েছে এবং 1টি প্যাকেজের কাজ চলছে। আরেকটা যে বিষয় সেটা আমি মানে আগে তো আগরতলা ওখান থেকে বলছিলাম, এখন আগরতলা থেকে যে খোয়াইয়ের NH 108B এই প্যাকেজগুলো এরকম। প্যাকেজ 1 লেম্বুচড়া থেকে মোহনপুর, এটাকে বলে NH 108B। এই 12.8 কিলোমিটার রাস্তা সম্পূর্ণভাবে কাজ যে সম্পূর্ণ করার কথা ছিল সেটা 22/4/2023 তারিখে সম্পন্ন হওয়ার কথা ছিল। আগামী 5 বছর তথা 21.4/2008 তারিখে এটা EPC ঠিকাদার তাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে এবং উক্ত ঠিকাদার সময়ে সময়ে প্রয়োজন অনুসারে তার রক্ষণাবেক্ষণ করে কাজ করেন। প্যাকেজ 2 মোহনপুর থেকে সুবল সিং বা হেজামারা, সেটা NH 108B। প্যাকেজ 2 এ যে 12 কিলোমিটার দীর্ঘ অংশে বর্তমানে রাস্তা যে অ্যালাইনমেন্ট সোজা করার জন্য 4 কিলোমিটার নতুন অ্যালাইনমেন্ট কিন্তু তৈরির কাজ চলছে। এখন চুক্তি অনুসারে বাইপাস রাস্তাটি যে রিপোর্টটা শেষ হওয়ার পর্যন্ত সময়টা বেড়ে নিচ্ছে। চুক্তি অনুসারে বাইপাস, অর্থাৎ বাইপাস মানে যেটা অ্যালাইনমেন্টের পরে যে নতুন রাস্তাটা হলো আর যেটা ছেড়ে আসলো সেটা কিন্তু বাইপাস হয়ে গেল। সেটাকে সচল এবং ব্যবহারযোগ্য যাতে রাখা যায় তার জন্য এই চুক্তি কিন্তু অলরেডি রাখা আছে। পূর্বতন ঠিকাদার পুরাতন রাস্তা যখন ওরা কিন্তু এটা ছেড়ে ওই যে নতুন রাস্তার দিকে যায়, তাদের সাথে অবহেলা করে এবং 4 বার দাপ্তরিক নোটিশ সত্ত্বেও ওনারা কিন্তু সেই কাজটি করেননি। না করাতে যে রিস্ক অ্যান্ড কস্ট যে বিষয় সেটা মাথায় রেখে মেসার্স সাহু কনস্ট্রাকশনকে 2009-2025 তারিখে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রাখতে দিন রাত রক্ষণাবেক্ষণের পাশাপাশি নতুন রাস্তা নির্মাণের কাজও মানে প্যারালালি চলছে। সেখানে প্রকল্পের বর্তমান অগ্রগতি প্রায় 41% এবং আমাকে যা রিপোর্ট দেওয়া হয়েছে প্রায় 31/8/2026 তারিখের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্যাকেজ 3 সুবল সিং বা হেজামারা থেকে খোয়াই NH 108B। প্যাকেজ 3 এর অধীনে খোয়াই থেকে সুবল সিং পর্যন্ত 14 কিলোমিটার রাস্তার নির্মাণের কাজ 30/5/2024 শেষ হলেও গত বছরের যে অতিরিক্ত বৃষ্টি হয়েছে আমরা সবাই জানি এবং বিভিন্ন জায়গায় ফাটল এবং সেটেলমেন্ট ধসে গেছে, ভিতরে নিচেই চলে গেছে। আমরা নিজেরাও আমি গেছি সেখানে, আমি যখন প্রায়শই যাই সেখানে আমরা দেখেছি। বর্তমানে সড়কটি 5 বছরের রক্ষণাবেক্ষণের মেয়াদ 29/5/2029 তারিখ পর্যন্ত উক্ত যে ঠিকাদার আছেন তার অধীনে থাকলেও মেরামতের কাজ গাফিলতি ছিল এবং NHITCL তাদেরকে আমরা বারবার তাদের সাথে যোগাযোগ করি, কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আমি কথা বলেছি কয়েকবার, তারপর তাকে একটা মানে সতর্কীকরণ নোটিশ জারি করা হয়েছে। তো তবে বর্তমানে 14 কিলোমিটার মধ্যে 13 কিলোমিটার মেরামতের কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট 1 কিলোমিটার রাস্তার কাজ আগামী 10/4/26 তারিখের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমি নিজেও এর মধ্যে গেছি, আমি দেখেছি অনেক জায়গার মধ্যে কিন্তু কাজ হয়েছে, কয়েকটা জায়গার মধ্যে আবার দেখেছি ডিস্টার্ব আছে। আমি সাথে সাথে গাড়িতে বসে আমাদের হেলথ আমাদের সেক্রেটারি মহোদয় আছেন PWD, ওনাকে আমি বললাম আপনি এসে দেখুন, এখান থেকে দেখে আপনি দেখুন কোন কোন জায়গায় আমার চোখে তো পড়েছে, আপনি যান গিয়ে দেখে তারপর NHITCL এর সাথে কথা বলেন এবং সেইভাবে উনি গেছেন এবং সেটা দেখছেন। আজকে প্যাকেজ 5 যেটা খোয়াই শ্রীরামপুর সেকশন, এখানে প্যাকেজ 5 এর যে খোয়াই শ্রীরামপুরের অংশের কাজ 30 ডিসেম্বর 2020 তারিখে শুরু হয়ে 17 এপ্রিল 2023 তারিখে শেষ হয় এবং গত বর্ষায় আবার একই বিষয়, যেটা ভূগর্ভস্থ জল স্তর অনেক উপরে উঠে গেছিল এবং হ্যাঁ না আমি তো যেহেতু বললাম তো সেটা মেইন তো যতটুকু আমি বুঝি যে গত বছরের যে বৃষ্টি বেশি তো নাই বোধ হয় বলে না ঠিক আছে, যতটুকু যেভাবে বৃষ্টি হয়েছে এবং যা টেকনিক্যাল বিষয় আমরা এইসব বুঝিও না, কিন্তু যারা এই বিষয়ে জানে তাদের গোচরে আনার জন্য চেষ্টা হয়েছে। অনেকে বলছে যে করে তো দিয়েছে কিন্তু দেখা গেছে জলের স্তর অনেক উপরে উঠে গেছে, যে কারণে ওখানে সেটেলমেন্ট হয়ে গেছে
যে কারণে যেসব সংস্থা আছে সেই সংস্থাকেও তাদের টেকনিক্যাল যে বিষয় আছে তাদের সাথেও যোগাযোগ করা হয়েছে। ওনারা এসে নিজেরাও এসেছেন, আমরাও মিটিং করেছি সেক্রেটারিয়েটে, এবং দিল্লির থেকেও ওনারা এসেছেন। সেখানে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট তাদের এই বিষয়টা দেখছেন। তো সব মিলে বিভিন্ন যারা বিশেষজ্ঞরা আছেন সেটা কিভাবে পার্মানেন্ট সংস্কার করলে, কারণ ডিপিআর যখন করে তখন কিন্তু এই ভূমির নিচে কি আছে সেটা কিন্তু বোঝা যায়নি, বা এটা আমি জানি না কি বিষয়টা। কিন্তু যখন হলো, আমি যখন মাননীয় এমওআরটি মিনিস্টারের সাথে কথা বললাম, উনি একদম পুরো মানে উষ্মা প্রকাশ করেছেন, বলছেন যে আমি এই যদি হয় তাহলে সাসপেন্ড করে দেবো। এবং দেখা গেছে উনি লুকো পাঠিয়েছেন, এবং আমি নিজেও এইবার যে গেলাম আমি দেখলাম অনেকটা বেটার টু সাম এক্সটেন্ট, আমি বলছি না 100%। তো আমরা নজরদারি আছে, এবং আমি লে করে দিচ্ছি, বাকি আপনি দেখে নেবেন। তারপরেও আমরা চাই যে, কারণ এটা আমাদের জন্য খুব ইজি হয়, যাওয়া আসা কত 2 ঘন্টা সময়, 2 ঘন্টার মধ্যে এখন কৈলাসহরে আমরা বুঝতে পারি। তো আমরা চেষ্টা করছি যাতে ওই রাস্তাটা প্রপারলি যাতে এটা মেনটেন্যান্স হয় এবং প্রপারলি যাতে এটা করা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। স্যার, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে কয়েকটি বিষয় নিতে চাই এই সড়ক সম্পর্কে। খোয়াই আগরতলা ভায়া সুবলসিং, মূলত এই সড়কটি এর আগেও এই বিধানসভায় আমার যতটুকু মনে পড়ে গত অধিবেশনও রেফারেন্স পিরিয়ডে এনেছিলাম, এবং এর আগের অধিবেশনও এটা প্রশ্নোত্তরে ছিল। কিন্তু স্যার, যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে, প্রথমত যে কাজটা হচ্ছে অনেক জায়গাতেই খুব নিম্নমানের কাজ। খোয়াই থেকে কমলপুর যে অংশের কাজটা হয়েছে, আমরা দেখলাম গত বর্ষার সময় 7-8 মাসের মধ্যেই রাস্তাটা একদম চলাচলের অযোগ্য হয়ে গেল, বৃষ্টি শুরু হওয়ার পরেই। এখন যদিও কিছু জোড়াতালি হয়েছে, জানি না সামনে বর্ষা আছে কি হবে। দ্বিতীয়ত যেটা বিষয় স্যার, সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে খোয়াই আগরতলার মধ্যে একটা পার্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যেটা বলেছে, যে অংশটা বেলফাং থেকে মোহনপুর, এই অংশটা দীর্ঘদিন যাবত কাজ চলছে, কিন্তু কাজ এত দীর্ঘদিন, সামনে বর্ষা এসে গেছে, আমি জানি না আর কয়দিন কাজ চলবে এই রাস্তায়। গত 13 তারিখ স্যার, প্রথম যেদিন এই মরশুমে বৃষ্টি হবে, 4 থেকে 5 ঘন্টা রাস্তাটা বন্ধ ছিল। রোগীদের অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা সেদিন। এবং এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন তারা এতটাই বিরক্তি প্রকাশ করছেন এখন। এবং এটা যদি স্যার 1 মাস, 3 মাস, 6 মাসের বিষয়, এটা দীর্ঘদিন যাবৎ চলছে। রৌদ্র করা হলে এত ধুলাবালি, অনেকের স্যার শ্বাসকষ্ট হচ্ছে। স্যার, আমি শেষ করে দিচ্ছি। রৌদ্র, ধুলাবালিতে প্রচন্ড শ্বাসকষ্ট, আবার বৃষ্টি হলে পরে রাস্তায় কখন গাড়ি কমতে যায়। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে স্যার, আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, স্যার এই রাস্তাটা একটু বিশেষভাবে দেখুন। আর কতদিন চলবে? একটা দীর্ঘদিন হয়ে গেল এই খোয়াই আগরতলা সড়ক। ধন্যবাদ স্যার। আচ্ছা স্যার, আমি একটু বলি স্যার, এই যে প্যাকেজ 3 যে রাস্তাটা সুবলসিং টু যে খোয়াই, এই ব্যাপারে আমি একটা চিঠি আপনাকে দিয়েছিলাম। চিঠিতে আমি বলছিলাম যে ওই রাস্তার বিকল্প হিসেবে আমপুরা বাজার হয়ে এদিকে ওয়েস্টে আসার একটা রাস্তা আছে। রাস্তা যদিও সিঙ্গেল, কিন্তু ওইদিকে চলাচল না করলে ওই রাস্তাতে আসা যায়। ওই রাস্তাটা একটু মেরামতের দরকার। তো জঙ্গল একটু আছে, তো যদি একটু ইয়ে করা যায়, মেরামত করে, যদি ওই রাস্তা গাড়ি আটকে যায়, তবে বিকল্প হিসাবে ওই রাস্তা ব্যবহার হয়। এই বিষয়টা একটু দেখেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক এবং বাবু যেটা বললেন, দেখুন অনেক সময় আছে কি, এগুলো NHIDCL, এখানে যদি তাদেরও ওই একবার আমরা চিঠি দিলাম কেন হচ্ছে না, 2 বার চিঠি দিলাম, 3 বার 4 বার, এগুলো কিন্তু যদি আমরা তাকে কালকে বাতিল করে দিই, এ কিন্তু চ্যালেঞ্জ হয়ে যায়, কোর্টে চলে যায়। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম, যে আমার এটা বাতিল করে দিল কেন। তো যা নিয়ম আছে, যে টাইম আছে, এর জন্য প্রতি বছরে কিন্তু MRTH এর আমাদের সমস্ত কন্ট্রাক্টরকে নিয়ে গুয়াহাটিতে এবারও হওয়ার কথা ছিল, এবার পিছিয়ে গিয়েছে ইলেকশনের কারণে। ওখানে বসে একদম কিন্তু সামনাসামনি কথা হয়, বড় মিটিং হয়েছে না। তো এখানে বিভিন্ন যেসব টেকনিক্যাল প্রবলেম আছে সেগুলো তো আমরা দেখছি, আমরাও চেষ্টা করছি, আমরা কেন নিম্নমানের হবে, কেন হচ্ছে। তো এই বিষয়ে এখানে NHIDCL কে কিন্তু অলরেডি, যেখানে আমার কাছে দেওয়া আছে, the NHIDCL has taken action against the contractors due to construction quality issue and made them
রিকনস্ট্রাক্ট দ্য রোড অ্যাট দেয়ার ওন কস্ট। এইভাবে আমরা অলরেডি আমরা এইভাবে দিচ্ছি তো ওদেরকে যে তোমাদের কষ্টে এটা ঠিক করতে হবে। কিন্তু এটা বললেই যাকে দিলাম সে আবার লুক আনবে, আনবে। এতে আমাদের তো লোকাল পিডব্লিউডি করলে বরং অনেক বেটার ছিল। কিন্তু এটা তো আমরা তো এটা করিনি, মানে এটা তো টেন্ডার আমরা করিনি, এটা দিল্লি টেন্ডার করে। এটার বিষয়ে আমাদের ডাইরেক্টলি খালি আমরা জানাতেই পারি। তো 5 বছর তো ওরাই রক্ষণাবেক্ষণ করবে। তো যাই হোক, প্রবলেম হবে, প্রবলেমের সাথে কিভাবে সলিউশন সেই দিকে নজর রাখবো। আর রঞ্জিত বাবু যেটা বলেছেন এখানে যারা আধিকারিকরা শুনেছেন ভালোই হয়েছে। তো এটা আপনার বিষয়টা দেখবো আমি। তাইলে সদস্যগণ, এখন দেখছি 1টা তো বেজে গেল, তো এখন কি কোঅর্ডিনেশনটা চালিয়ে যাব? ঠিক আছে, আপনারা সবাই রাজি আছেন তো? বাকি 5টা লেট হয়ে যাক। তাহলে পর এই সভা 2টা, এখন 1:10 বাজে, 2:10 পর্যন্ত মধ্যাহ্ন ভোজনের জন্য মুলতবি ঘোষণা করা হলো। ডিসকাশন করার দরকার যে আমরা স্বাদে ভরা ঘিয়ের সুবাস